ভুল ভুল করেছে তিরু, বিশাল বড় ভুল। সেই ভুলের কারণে তিরু এখন অনুশোচনার অনলে দগদ। বক্ষপিঞ্জরে ঝড় উঠেছে তার, হৃদয়স্থল বড্ড অশান্ত। অন্তরালের হাল বেহাল, নিজেকে ধিক্কার জানাচ্ছে বারংবার, অনুতপ্ততায় কাহিল মন। কিন্তু ভুল করে এমন রূপ প্রদর্শন করার কোনো মানে আছে? নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিরু ভেবে কাজ করেনি, তাই তার ভুল হয়েছে। এখন ভুলটা করার পর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে কি? এলোমেলো যা করার তা তো পূর্বেই করে বসেছে। লাইব্রেরি বিরান, শিক্ষার্থীরা সবাই অডিটোরিয়ামে। পরীক্ষার পর মূলত এখানকার শিক্ষার্থীরা মন ফ্রেশ করতে খেলাধুলা করে। সে যে বয়সেরই শিক্ষার্থী হোক না কেন। অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের খেলা করার পাশাপাশি বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ক্লাসের চাপ শেষই দল বেঁধে শিক্ষার্থীরা অডিটোরিয়াম নয়তো মাঠে ছুটে যায়। তিরুও যেত। ও বাস্কেটবল খুব ভালো খেলে, কিন্তু আজ সে ক্লাস শেষে ভার্সিটির বাহিরে না গিয়ে এসেছে লাইব্রেরিতে। আসা মাত্রই হেড ডাউন করে বসে আছে আধা ঘন্টা হল। ওই যে ও সময় অরণের কলার চেপে ধরল। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে সরি বলে ছুটে বেরিয়ে এসেছিল এক্সাম হলে। মনে তখন চরম অপরাধবোধ, সেভাবেই কোনো রকম পরীক্ষাটা দিল। মস্তিষ্ক হালকা হতেই তাকে ঝাপটে ধরল দুশ্চিন্তা, অনুতপ্ততা, একরাশ লজ্জা আর ভয়। অরণ নিশ্চয়ই তাকে খুব খারাপ মেয়ে মনে করছে, কিন্তু ও করবেটা কি? রাগ যে সামলাতে পারে না, তখনকার রাগ অবশ্য ভিত্তিহীন। তিরু সচরাচর ভিত্তিহীন কারণে রাগে না। কিন্তু তখন কি যে হলো তার, ধুর। অনুশোচনা যখন তিরুকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরে ভারী যন্ত্রণা দিচ্ছিল, তখনই তিরুকে উদ্ধার করতে কল এলো ফোনে। ইলি ফোন দিয়েছে। হ্যাঁ ইলি, বলো। কোথায় তুমি টিরু? আমরা কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে, এর আগে যে কল দিলাম রিসিভ করলে না কেন? লাইব্রেরি, আমি হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আর কি, কেন খুঁজছিলে? অ্যারন তোমাকে খুঁজছে তিরু, ও তোমার সাথে দেখা করতে চায়। অ্যারন? ইলি অরণের নামটা অবধি ঠিক মতন উচ্চারণ করতে পারে না। শুধুমাত্র ইলি নয়, আরও অনেকে রয়েছেন এই ভিন দেশে যারা অরণের নামটা অ্যারন হিসেবেই উচ্চারণ করেন। অরণ অপেক্ষা করছে। বাক্যদ্বয়ে তিরুকে অবাক করে ছাড়ল, ছেলেটা এখনো যায়নি। কেন অপেক্ষা করছে? সে তো ভেবেছিল অরণ তাকে দিয়েই নিজ গন্তব্যে ছুটেছে। টেবিল থেকে ব্যাগ ছো মেরে ঘাড়ে তুলে ছোটা শুরু করে তিরু। করিডোর পেরিয়ে যেতে যেতে খেয়াল করে অদূরে অরণ ইলি একত্রে দাঁড়িয়ে আছে, ওদের দুইজনকে ক্লান্ত দেখাচ্ছে। ছোটার গতি বাড়ল তার। কেয়ারলেস মেয়েটা এসেছে। অরণ ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো, ছোট্ট এক ছাউনির নিচে বসেছিল দুজন। তিরুকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে এগোলো, সর্বপ্রথম কথা বলল ছুটে আসা তিরু। কি ব্যাপার? আমাকে কেন খোঁজা হচ্ছে? আপনি জাননি? অরণের মুখশ্রীর রূপরেখা চট করে পাল্টাল, কণ্ঠে একদম ভিন্ন রকম সুর টেনে বলল, যাইনি। কেন, আমার থাকাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? তিরু ব্যতিব্যস্ত হল, না না। তা কেন? ওদের দুজনের মাঝে ফোড়ন কাটে এলি। শোনো, তোমরা কথা বলো বরং, আমি গেলাম, একটু কাজ আছে আমার। স্মিথ হাসল অরণ, তবে তা ক্ষণিকের জন্য। ইলি প্রস্থান করতেই মুখবয়বে টেনে আনল গাঢ় কালো মেঘ। মুখশ্রীতে গাম্ভীর্যতা বহাল, তিরু গভীর নয়নে দেখতে ব্যস্ত নতুন অরণকে। নতুন অরণ? হ্যাঁ নতুন অরণই তো। লোকটাকে আগে কখনো সে গম্ভীর দেখেনি। দেখেছে শীতল মুখবয়ব, শান্ত চোখের চাহনি, কিন্তু এবার যেন তার পাশে দাঁড়িয়ে ভিন্ন অরণ। আসুন আমার সাথে, অরণ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তিরু বিনা বাক্য ব্যয়ে হাঁটা ধরে। অরণকে নিয়ে বিশ্লেষণে ব্যস্ত তিরু খেয়ালি করল না হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে রাস্তার মাঝে।
অরণের পিছু পিছু চলতে গিয়ে ও দূরত্ব সৃষ্টি করে নিয়েছে। অরণটার ধ্যানও তার প্রতি নাই। সিগন্যাল তখন গ্রিন লাইট প্রদর্শন করছে। অন্যমনস্ক তিরু বেমালুম আশেপাশের জগৎ ভুলে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটা ধরল। পেছনে থেকে চেঁচাল পুলিশ ছুটে আসছিল গাড়ি নিয়ে। ফোনে মগ্ন অরণের ধ্যান ছুটে গেল। তিরুর অবস্থান দেখে বর্ষর হল চোখজোড়া। কি অদ্ভুত! মেয়েটা অমন রোবটের মতো হেঁটে যাচ্ছে কেন? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে, শুনছে না তা? অরণ ছুটল, টান দিয়ে তিরুকে নিজের সাথে মিশিয়ে নিল লহমায়। তিরু ফিরে এলো হুঁশে। সাথে কেঁপে উঠল অরণের হুঙ্কারে। অদ্ভুত মেয়ে, মন কোথায় থাকে? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে কানে শুনেন না আপনি? এখনই তো হতো একটা অ্যাক্সিডেন্ট। তিরু সিটিয়ে রয়েছে, অরণের শক্তপোক্ত হাত তার কোমরে। সড়কে গাড়ি চালানো কয়েকজন সাদা চামড়ার লোক তিরুকে ইংরেজিতে বকাঝকা করে গাড়ি টেনে চলে গেল। দৌড়ে এলো ট্রাফিক পুলিশ। চারপাশে এক নজর বুলিয়ে অরণ শক্ত চোখে পুনরায় তিরুর পানে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে উঠল, দিলেন তো ঝামেলা লাগিয়ে। এখন পুলিশের চক্করে কতক্ষণ টাইম ওয়েস্ট হয় কে জানে। অরণের কণ্ঠে স্পষ্টত বিরক্তির রেশ। তিরু গায়ে মাখাল না, ও মিশে আছে ছেলেটার সাথে। মুঠোয় বন্দি করেছে অরণের একগাছি শার্টের কাপড়। ও ভাবছে কিছু, ভাবনা কালীন হুঁশ থাকে না তার। আরও কত কি অদ্ভুত স্বভাব তার মাঝে যে রয়েছে, হিসেব নেই। তিরু অদ্ভুতুরে, ভীষণ অদ্ভুতুরে। এখন এটা অরণকে বোঝায় সে কি করে। লোকটা তো রেগে আগুন। অবশ্য রাগাটা স্বাভাবিক নয় কি? তবে তিরু জানে, এই তার সন্নিকটের সৌম্য পুরুষ। এই লোকটা জীবনে আসার পর হতে সে আরো অদ্ভুত হয়েছে। নয়তো এমনটা তো কখনো ঘটেনি, আজই কেন? অরণকে নিয়ে চিন্তা করতে করতেই তো সে হুঁশ হারালো, দিক বেদিক শূন্য হলো, তাই না? তিরুর ডান পাটা একটু ছুলে গিয়েছে, খানিকটা রক্ত ও পড়ছে সেখান হতে। অরণ দেখেছে আঘাতপ্রাপ্ত স্থান। তবুও চুপ ছিল, কিছু বলেনি। তবে এ মুহূর্তে পুলিশি ঝামেলা মিটিয়ে ফেরার সময় তিরুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে তার টনক নড়ল। পায়ে দেখি ব্যথা পেয়েছেন। কখন পেলেন? যখন আপনি ছাগলের মতো টান দিলেন। আপনি কি আমায় ছাগল বললেন? হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনি তো ছাগলই, আস্ত একটা মানুষ ছাগল। ছাগল অরণ, ছাগল যেমন নিজের পেট ভরতে খাবার খাওয়াটা বোঝে আর দিন দুনিয়ার কোনো কিছু সম্পর্কে জ্ঞান নেই, আপনিও তেমনি নিজের স্বার্থটাই বুঝেন। আশপাশের মানুষের কষ্ট দেখার বা বোঝার তো জ্ঞান নেই আপনার। না, আপনাকে কেন ছাগল বলতে যাব? আমি বোঝাতে চেয়েছি মানুষ যেমন ছাগলের গলার রশি ধরে উল্টাপাল্টা টান মারে, তেমনি তো আপনিও করলেন। তিরুর কথায় যুক্তি খুঁজে পেল না অরণ। যুক্তিহীন কথা তার কাছে ভিত্তিহীন। ও ব্যাপারে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই অরণ নিঃশব্দে গিয়ে গাড়ির দরজা খুলে অপর পাশে নিজে গিয়ে বসল। গাড়িটা এনেছে কিতক্ষণ পূর্বে। তিরুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল হেঁটে, কিন্তু মেয়েটা তো দিল ঝামেলা পাকিয়ে। এখন মাথা ধরেছে তার। সন্ধ্যা নেমেছে প্যারিসের বুকে, বাড়ি ফিরে ঘুমানো দরকার। তিরু উঠে বসার পর কি ভেবে যেন অরণ নেমে গেল গাড়ি থেকে। তিরু তাকে নিয়ে আর মাথা ঘামাল না, সিটে মাথা এলিয়ে দিল, স্বগতোক্তি করল, তিরু তিরু তিরু, ছন্নছাড়া উন্মাদ তিরু। সীমা লঙ্ঘন করছিস তুই, পাগল হচ্ছিস। যে তোকে 2 পয়সার দাম দেয় না তাকে নিয়ে ছাচড়ার মতো ভাবনা আর কত? ফিরে আয় নিজের রূপে। খোঁজ তোর আসল সত্তাকে, যাকে তুই হারিয়ে ফেলেছিস ওই ছাগল অরণ তোর জীবনে আসার পর। গাড়ি চলছে, কাঁচ তোলা, এসি চলছে, শীতল হাওয়া গায়ে দিচ্ছে প্রশান্তির দোলা। রেডিওতে স্টিফেন সানচেজের আনটিল আই ফাউন্ড ইউ সফট মিউজিকটা বাজছে। প্রশান্তিদায়ক পরিবেশে ঘুম ঘুম লাগছিল তিরুর, ঘুমিয়েও পড়েছিল।
আচানক গাড়ি ব্রেক কষল। চোখ দুটো জোরপূর্বক খুলে বুঝল হোস্টেলে এসে পড়েছে। হাই তুলে কাঁধে ব্যাগ চেপে বেরুতে নিবে তৎক্ষণাৎ অরণ জলদগম্ভীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। দাঁড়ান, পায়ে ড্রেসিং দরকার। কোনো কিছু ভাবার সুযোগ দেয়া হলো না তিরুকে। অরণ নিজে এসে তিরুর পাশের দরজা খুলে হাঁটু গেড়ে বসল। ছোমে রেপা টেনে ধরে নিজের কাজ করা শুরু করে ফেলল। হতবিহ্বল তিরু বোকার মতো তাকিয়ে, হতভম্বতা কাটছেই না তার। ও তখন অবধি বোকার মতো তাকিয়ে আছে অরণের পানে। দেখছে নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকা অরণকে। বেলা 12টা, এক্সাম হলো থেকে তিরু বের হয়েছে সবেমাত্র। তার মুখবয়বে সুখী সুখী ভাবের রাজত্ব, সূর্যটা ঠিক মাথার ওপরে। কড়া রোদ্দুরে গা জলে যাওয়ার উপক্রম, তিরুর হেলদোল হলো না তাতে। সে আজ দারুণ খুশি, মুখশ্রীতে তার হৃষ্টচিত্ততা লেপ্টে। টানা 1.5 মাস ধরে চলমান পরীক্ষা আজ সমাপ্ত হয়েছে। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে তার। যেন এতদিন খাঁচায় বন্দি থেকে আজ মুক্তি মিলেছে। ক্যাম্পাসে হট্টগোল। সব স্টুডেন্ট হলো থেকে বেরিয়েছে, হই হুল্লোড়ে মেতেছে। তিরু তাদের আনন্দম নয়নে দেখল। নম্রপায়ে পদচারণকালীন মিষ্টি গলায় গান ধরল রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তার ভীষণ পছন্দের। গুনগুন করে গান গাইতে গাইতে তিরু আবিষ্কার করল প্রায় 1.5 মাস যাবৎ অরণের সাথে তার সাক্ষাৎ নেই। আবারও বহুদিনের দূরত্ব, অবশ্য দূরত্বটা সে নিজেই সৃষ্টি করেছে। প্রথম পরীক্ষার দিন অরণ যখন তাকে বাসায় নামিয়ে দিয়ে গেল তখন অরণকে সে শক্ত কণ্ঠে বলেছিল, শুনুন, আগামী 1.5 মাস আমি নিজের মতো করে থাকতে চাই। আপনার এভাবে আমাকে দিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি অবশ্যই বাচ্চা নই যে আপনাকে এভাবে আমায় ভার্সিটিতে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই এক্সাম টাইমটুকু আমি একটু সবকিছু থেকে দূরে থেকে পড়াশোনায় ডুবে থাকতে চাই। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। অরণ সেদিন নির্লিপ্ততা ছিল সম্পূর্ণ। টু শব্দ অবধি না করে গাড়ি নিয়ে শো করে চলে গেছে। রাগ হয়েছিল তিরুর। অরণের এই নির্লিপ্ততা, নির্বাকতা আর সহ্য হচ্ছিল না। ছেলেটা এমন কেন? শুধুমাত্র তার প্রতি। তিরু তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে অরণকে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। অরণটা তাকে যে দিনে দিনে উদ্ভট মানবীতে রূপান্তর করে তারপর ছেড়েছে। তিরুকে বানিয়েছে ষোড়শী। ষোড়শী কন্যার ন্যায় কেমন অদ্ভুত, টিপিক্যাল হয়ে উঠেছিল সে। অতীত ভাবতেই গা কাটা দেয় তার লজ্জায়। ক্যাম্পাস থেকে বের হতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিরুর সাক্ষাৎ হয় রাদিফের সাথে। ছেলেটা গাড়িতে ঠেস দিয়ে হাত নাড়িয়ে তাকে হাই দিচ্ছে। তিরু অপ্রস্তুত হাসি উপহার দিল তার বিনিময়ে। রাদিফ দ্রুত পায়ে তার নিকট এলো, হাসি হাসি মুখে প্রশ্ন ছুড়ে দিল, হ্যালো তিরু, কি অবস্থা? ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তিরু একটুখানি লজ্জিত বোধ করল। কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে ভালো হয়ে গেছি। স্পষ্টত ফ্লার্ট করার ধান্দা। তিরু বেশ ভালোভাবেই বুঝতে পারল রাদিফের চোখের দৃষ্টি, কথাবার্তার ধরন দেখে। ছেলেটার মতিগতি ভালো না। ও কেটে পড়তে নিল, বলল, আচ্ছা আল্লাহ হাফেজ, কাজ আছে আমার। হাঁটা ধরেছে তিরু। পেছনে হতে রাদিফ ছুটল, হন্তদন্ত হয়ে বলল, আরে আরে, এত তাড়া কিসের? তোমার তো আজ এক্সাম শেষ, প্রচুর ফ্রি টাইম রয়েছে হাতে। আসো একটু কথা বলি। কফি খাবে? নো থ্যাঙ্ক প্লিজ, বিরক্ত করবেন না রাদিফ, কাজ আছে আমার। তিরু রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটছে। এ সময়টাতে তার রেস্টুরেন্টে থাকার কথা। আজ হাফ টাইম কাজ করে রিজাইন লেটার দিয়ে আসবে। মস্তিষ্কে আজকের দিনের রুটিন যখন ও সাজাতে ব্যস্ত তখনই হুট করে রাদিফ পেছনে হতে হাত চেপে ধরল। হকচকিয়ে তিরু হাঁটা থামায়।
পেছনে তাকাতেই লক্ষ্য করে রাদীফকে। চমকায়ও, ভেবেছিল রাদীফ চলে গিয়েছে, কিন্তু না, এ দেখি হাত পর্যন্ত ধরে ফেলেছে তার। কত বড় সাহস! লহমায় নিজের নম্র খোলস থেকে বেরিয়ে এলো ও চটে গেল ভীষণ। আজব, আপনি আমার হাত ধরলেন কেন? হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তিরু, রাগের প্রকোপে রীতিমতো কাঁপছে সে। রাদীফ বিভ্রান্ত হয়ে বলল, সামান্য হাতই তো ধরেছি, এতে এত রাগার কি আছে? অন্য কিছু তো আর ধরিনি। এমনভাবে রেগে গেলে যেন তোমার স্পেশাল জিনিসটা ধরে ফেলেছি আমি। তিরুর ধৈর্যের সীমা পেরুল। রাদীফের অশালীন কথা শোনা মাত্র চট করে চর লাগালো ও চেঁচিয়ে বলল, ম্যানার্সলেস ছেলে, বাপ মা ন্যূনতম শিক্ষা দেয়নি কিভাবে কথা বলতে হয়। ওহ শিট, কি বলছি আমি? হা, একজন ক্যারেক্টারলেস ছেলের কাছে আমি শালীন কথাবার্তা, শালীন আচরণ আশা করি বা কি করে? রাদীফ চরিত্রহীন, এটা প্যারিসের প্রত্যেকটা ইট পাথরও বোধ হয় জানে। প্রত্যেকটা মানুষ যারা কিনা রাদীফের পরিচিত কিংবা অপরিচিত, তারা সকলে রাদীফ সম্পর্কে অবগত। ও কেমন, ওর চরিত্রগত সমস্যাটা, সবকিছু, কিন্তু কখনো কেউ মুখের ওপর ওকে কথা শোনায়নি, এই একমাত্র তিরু ছাড়া। গা কেঁপে উঠল রাদীফের, রাগে ক্ষোভে কপালের শিরা শারীরিকভাবে ফুটে উঠল। তিরুর সন্নিকটে এগোলো ও তৎক্ষণাৎ করে বসল এক নিকৃষ্টতম কাজ। তিরুর বুকে বিশ্রীভাবে হাত ছুঁয়ে দিয়ে বলে উঠল, সেটাই তিরু, ক্যারেক্টারলেস মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হয় না। তেমনি ওদের হাতও বাজে কাজ করা হতে বিরত থাকতে পারে না। ওপস, বাজে নয়, ভালো, এটা আমার কাছে একটা ভালো কাজ, এর মধ্যেই পড়ে। মৌমাছির তো মধুর প্রতিই আগ্রহ থাকে, তাই না? কিংকর্তব্যবিমূঢ় তিরু অপমানে, যন্ত্রণায়, লজ্জায় অক্ষিকোটরে তার পানি এসে জমেছে। হাত পা কাঁপছে ভীষণ, বাতাসে গাছের পাতা নড়ার মতো থরথর করে কাঁপছেও। ঘটনাটা ঘটেছে চোখের পলক ফেলার পূর্বে, সেকেন্ডের মাঝে। অপ্রত্যাশিত ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না তিরু, তার জীবনের এক কলঙ্কময় প্রহর। তিরুর মনে হলো সে পৃথিবীতে নেই, শূন্যে ভাসছে। মস্তিষ্ক ফাঁকা, অনুভূতিহীন মানবীর মতো সে তাকিয়ে আছে রাদীফের পানে। কি হলো মাত্র? কেন হলো? তার সাথেই কেন? জায়গাটা শান্ত, চারপাশে কয়েকজন মানুষ রয়েছে যদিও, তবে তাদের দিন দুনিয়ার কোনো ধ্যানই নেই, নিজের মতো করে হেঁটে যাচ্ছে তারা। পলকে ধ্যান ফিরে এলো স্তব্ধমূর্তি তিরুর। রাদীফ তখনও তার গা ঘেঁষে দাঁড়িয়ে। তিরু চটপট ভাবল কিছু, আশপাশে তাকালো উদ্ভ্রান্তের মতো। পেয়ে গেল বোধহয় কাঙ্ক্ষিত বস্তু। ছুটল ও ফিরে এলো রড নিয়ে, পাশেই দোকান ছিল। দোকানের মালিক তিরুকে এভাবে নিজের দোকানের পণ্য দৌড়ে নিয়ে যেতে দেখে চোর ভেবে তার পেছনে পেছনে চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। কিন্তু তিরু কি সোনার পাত্রী? সে ছুটে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা রাদীফকে সজোরে আঘাত করা শুরু করেছে। বিরতিহীনভাবে এক একটা আঘাত করার সময় তিরু চেঁচিয়ে বলে, বাস্টার্ড, জানো আর যদি আর কোনোদিন কোনো মেয়ের গায়ে এমন বাজে ভাবে স্পর্শ করিস, ওই দিন আমি তোকে নিজের হাতে খুন করব। কত বড় সাহস তুই আমাকে স্পর্শ করিস? আমাকে অবলা নারী লাগে তোর? আর কোনোদিন আমার আশেপাশে দেখলে কেটে ফেলব। তিরু কথা বলছিল ইংরেজিতে, আশপাশে জড়ো হওয়া মানুষ তাই তিরুকে থামাতে গিয়েও থামায়নি। রাদীফ সম্পর্কে জ্ঞান আছে তাদের। সে যে কতটা বাজে স্বভাবের ছেলে তা তারা জানে। অনেক বাজে কাজ করার রেকর্ড রয়েছে তার, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি বলে সকলে চুপ ছিল। কিন্তু আজ তিরুকে প্রতিবাদ দেখে তারাও হৈ হৈ করে ছুটে এলো। প্রতিবাদী হয়ে উঠল, তিরুকে থামানোর বদলে গুঞ্জন তুলল রাদীফের অপকর্মের। পুলিশকে ফোন দিয়ে ফেলেছে কেউ কেউ।
এদিকে রাদিফের অবস্থা করুণ, রণচণ্ডী রূপ ধারণ করা তিরু থামেনি তখনও। চোখ দুটো রাগে লাল হয়ে তার অন্তরালে অজস্র কষ্ট পুষে রেখে আঘাত করে যাচ্ছে রাদিফকে। ব্যাংকে যাচ্ছিল অরণ, রাস্তায় জটলা পাকানো দেখে ও যারপরনাই অবাক হল। এরূপ দৃশ্য সাধারণত দেখা যায় বাংলাদেশে, প্যারিসে নয়। ওখানে কি এমন হচ্ছে যা দেখার জন্য মানুষের এই উপচে পড়া ভিড়? গাড়ির কাঁচ নামাতেই অরণ শুনতে পেল একজন পুরুষের আর্তনাদ। গাড়ি থেকে নামল। ভিড় ঠেলে ঠুলে প্রবেশ করতেই সম্মুখের দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া। তিরু! এ কি করছে মেয়েটা? তিরু, তিরু থামুন, করছেনটা কি? পেছনে হতে তিরুকে ঝাপটে ধরেছে অরণ, হাত থেকে রড ছো মেরে নিয়ে ফেলে দিয়েছে দূরে। লম্বা লম্বা শ্বাস ফেলছে তিরু, হাত দুটো কাঁপছে। হাতে, পোশাকে লাল লাল রক্তের দাগ। তাকে কে যে ধরে রেখেছে তা তখনও খেয়াল করেনি। রাদিফ জ্ঞান হারিয়েছে, কয়েকজন এসে ওকে ধরাধরি করে উঠানোর চেষ্টা চালাচ্ছে। তিরু খানিক শান্ত হল। ঘাড় বাঁকিয়ে অরণকে দেখা মাত্র ছোট বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অরণ তা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তিরু? বলুন আমায়, ভয় নেই, আমি আছি না। কাঁদে না হুশ। আমি আছি না। কি ছিল এই বাক্যে? এত টানল কেন তিরুকে? চটপট ঘুরে দাঁড়িয়ে অরণের গলা জড়িয়ে ধরল। মাথা রাখল ঠিক বুকের বাম পাশে আলতো করে, শব্দযোগে কেঁদে উঠল ও বলল, ও আমাকে ছুঁয়েছে, খুব বাজে ভাবে ছুঁয়েছে অরণ। পুলিশ এসেছে, চারিপাশে হট্টগোল, চাপা উত্তেজনা ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। লোকজনের চেঁচামেচি কিংবা অদ্ভুত দৃষ্টি, কোনোটারই পরোয়া করছে না তিরু। সে অরণের বুকে মাথা রেখে কাঁদতে ব্যস্ত। তিরু শক্ত মানুষ সর্বত্রই, কিন্তু আজ এই সময়ে এসে কেন যেন অরণকে পাশে পেয়ে সে ফুরবল হয়ে গেছে। না চাইতেও থামছে না তার কান্না, বাঁধ মানছে না অশ্রুমালা। ইলি ক্ষুব্ধ, মন অশান্ত, তার রাগের প্রকোপে নিজের সবথেকে পছন্দের কফি মগটা অবধি ভেঙে চুরমার করেছে। তার এই বেসামাল রাগের কারণ রাদিফ। যখন শুনেছে তিরুর সাথে অসভ্য ছেলেটা এতবড় বিশ্রী ঘটনা ঘটিয়েছে, ঠিক তখনই ক্ষোভে আছড়ে পড়েছে। বড় বোনের এমন অপ্রকৃতিস্থের মতন আচরণ দেখে উইলি বিস্মিত। ইলি তিরুকে নিয়ে এতটা ডেসপারেট তা জানা ছিল না। প্রথমবারের মতো উইলি উপলব্ধি করল তার বোন অন্য কাউকে বেশি গুরুত্ব দিলে তার হিংসাত্মক মনোভাব জন্মায়। উইলি নিজেও অবশ্য তিরুর সাথে ঘটমান ঘটনাটি নিয়ে দুঃখ পেয়েছে। অমন শান্তশিষ্ট মেয়েটার সাথে এমন জঘন্য এক কাজ হয়েছে ভেবে তার একটুখানি খারাপ লাগছে। দুই বোন যখন অন্তরালে নানানরকম চিন্তা করতে ব্যস্ত তখনই শান্ত কক্ষে আগমন ঘটে তিরুর। উইলি সর্বপ্রথম তাকে খেয়াল করে, পরিপাটি তিরুকে লক্ষ্য করে বলে উঠে, হাই তিরু। তিরু হাত নাড়িয়ে উইলিকে প্রত্যুত্তর করে। ইলি চেতনা ফিরে পেল, চট করে মাথা তুলে তাকালো। তিরুকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো, ঝটপট এগোলো তিরুর নিকট, বলল, হেই গার্ল, আই মিস ইউ সো মাচ। মিস ইউ টু। ইলি আর কি বলবে তা খুঁজে পেল না, এমনি সময় কথার টপিকের অভাব থাকে না। কিন্তু এখন এই সময়টা তো ভিন্ন। তিরুকে কি তার সান্ত্বনা জানানো উচিত? সান্ত্বনা জানালে যদি মেয়েটার পূর্বের কথা স্মরণ হয়ে খারাপ লাগা কাজ করে? কিতক্ষণের মাঝেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা ইলিকে উদ্ধার করে তিরু ও বলে, গাইজ, আমি হোস্টেল ছেড়ে দিয়েছি। উইলি? ইলি চমকাল। ইলি ছটফটিয়ে জিজ্ঞেস করল, ছেড়ে দিয়েছ মানে? হোস্টেল ছেড়ে যাবে কই? তোমার তো কোনো আত্মীয় নেই এখানে, তাই না? ও হ্যাঁ, তুমি তো বলেছিলে যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেদিন তোমার হাজবেন্ডের বাসায় যেতে হবে, তুমি কি ওখানেই যাচ্ছ? তিরু ইশারায় হ্যাঁ বলল। আধার নেমে এলো ইলির মুখশ্রী জুড়ে।
মেয়েটা চলে যাবে ভাবতেই বুক ভার ভার লাগছে, কেমন এক অদৃশ্য শূন্যতা অনুভূত হচ্ছে। তিরু চলে গেলে সে যে বড্ড একা হয়ে পড়বে। তিরু স্বাভাবিক, এখন অনেকটা শান্ত হয়েছে তার অন্তঃকরণ। স্বাভাবিক হয়েছে তখনই যখন অরণের বুকে আছড়ে পড়ে বেকুবের মতো কান্না করছিল। কি যে লজ্জা পেয়েছিল তখন, রাস্তায় এত এত মানুষের মাঝে এত বড় একটা মেয়ে হয়ে কেমন গরুর মতো কাঁদছিল। সেখান থেকে যখন পুলিশ স্টেশনে গেল তখন থেকে বাকি সময়টা শক্তপোক্ত হয়ে আটসাট বেঁধে বসেছিল। অরণের সাথে আর কথা হয়নি, মূলত লজ্জা, সংকোচ কাজ করছিল। তবে তিরু যতই শক্ত হওয়ার চেষ্টা করে না কেন তার অক্ষিপ্টে বারংবার ভেসে বেড়ায় সেই দৃশ্য, যখন রাদীপ তাকে বাজেভাবে স্পর্শ করেছিল। আহ! সেই নিষ্ঠুর সময়টা তিরু যদি রাবার দিয়ে মুছে ফেলতে পারত তবে কতই না ভালো হতো, কিন্তু আফসোস তা কখনোই সম্ভব না। পোশাক গোছানো শেষ প্রায়, এবার বইখাতা ব্যাগে রাখার পালা। ইলি সাহায্য করছে তিরুকে মনমরা হয়ে, উইলি মৌন হয়ে বসে। কাপড়চোপড় গোছাতে গোছাতে অতিষ্ঠ তিরু। মনে মনে ভারী বিরক্ত হল অরণের ওপর, আজই চলে যাওয়ার কি আছে। বাসায় ছেড়ে যাওয়ার সময় হঠাৎ অরণ তার পথ রোধ করে শক্ত গলায় বলে দিল আজ তাকে নাকি শ্বশুরবাড়িতে যেতেই হবে। কঠিন গলা, তিরু কেন যেন না করতে পারল না। ছেলেটার গলায় অদ্ভুত একটা জোর ছিল, চোখের দৃষ্টি কঠোর ছিল, না আর করা হলই না তার। আমায় ভুলো না টিরু। ইলির কণ্ঠটা কেমন নির্জীব, নিষ্প্রাণ শোনাল। কাজ ফেললে তিরু চট করে তাকালো, দেখল ইলিকে, কেয়ত বিচলিত হয়ে শুধাল। তোমাকে ভোলা অসম্ভব ইলি, এমন মন খারাপ করে আছো কেন? আমাদের ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হবে। ভার্সিটিতে দেখা হলে কি হবে? এই রাতের বেলা আড্ডা দিতাম, একসাথে ডিনার করতাম। উইন্টারে মধ্যরাতে ব্যাডমিন্টন খেলতাম, তা তো আর হবে না। ইলির কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো খুঁজে পেল না তিরু, কি বলবে। তার নিজেরও তো ভীষণ খারাপ লাগছে। মেয়েটার সাথে আর আগের মতো সময় অতিবাহিত করা যাবে না। তা ভাবলেই তো চট করে মন খারাপ হয়ে যাচ্ছে তার। অরণ ব্যস্ত ভঙ্গিমায় হাত ঘড়িতে নজর বুলাল, অলরেডি 25 মিনিট হয়ে গেছে। এখন নিচে কেন নামছে না মেয়েটা? অদ্ভুত তো, অস্থিরতা নিয়ে পায়চারি ধরল, তার কারো জন্য অপেক্ষা করতে ভালো লাগে না। অপেক্ষা জিনিসটা তার কাছে বিরক্তিকর। হাঁটার মাঝেই অরণ খেয়াল করল তিরু আসছে। পেছনে দুটো মেয়ে, একজন ব্যাগ নিয়ে আসছে, আরেকজন মাথা নুইয়ে। অরণ সামনে এগিয়ে গেল। আমার কাছে দিন ব্যাগ। ইলি তৎক্ষণাৎ অরণের নিকট ব্যাগ দিয়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তিরুকে, কান্না পাচ্ছে তার। গলায় দলা পাকিয়ে রয়েছে কান্নার কুণ্ডলী, কান্না চেপে রেখে ও নম্র গলায় বলে উঠল, ভালো থেকো তিরু, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, সবসময় সুখে থেকো। তিরু কথা বলতে পারল না, শক্ত করে কেবল ধরে রইল ইলিকে, অক্ষিকোটরে জল জমে। তিরু তাদের গাল বেয়ে গড়িয়ে পড়ার আদেশ দিল না। অসহায় অশ্রুমালা তাই আর অক্ষিকোটরের বাহিরে আসার সাহস পেল না। কেবল পড়ে রইল নিজ স্থানে চুপটি করে। ক্লান্ত লাগছে। তিরু অন্ধকার থেকে দৃষ্টি সরাল, তাকালো সম্মুখে। ঘর্মাক্ত দেহ নিয়ে অরণ দাঁড়িয়ে, তিরুর দেখে বেশ মায়া লাগল। ছেলেটার কপাল চুইয়ে ঘাম পড়ছে, এত কিসের ব্যস্ততা, ছোটাছুটি ছেলেটার। উহু, বসেই তো আছি, ক্লান্ত লাগবে কেন? অরণ পাশে বসল, পকেট থেকে টিস্যু বের করে কপাল মুছল। নোংরা হয়ে যাওয়া টিস্যুটা ডাস্টবিনে ফেলে তারপর জবাব দিল, বসে থাকাতেও ক্লান্তি আছে, এটা অবশ্য অন্য রকম ক্লান্তি। একাধারে অনেকক্ষণ বসে থাকলে বিরক্ত লাগে, এটাকে বিরক্তির ক্লান্তি বলে। গাড়ি ঠিক হতে কতক্ষণ লাগবে? এই তো আর 20-25 মিনিট। তিরু তপ্তশ্বাস ফেলে, আরও 20-25 মিনিট। মাই গড, 40 মিনিট যাবৎ বসে সে।
ধৈর্যে কুলাচ্ছে না আর ও অধৈর্য গলায় বলল, আপনার ফ্রেন্ডের গাড়ি ফিরিয়ে দেননি কেন? গাড়িটা আমার তিরু। যেদিন ফ্রেন্ডের গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন আমার গাড়িটা দুলাভাই নিয়ে প্যারিসের বাহিরে গিয়েছিল, তাই ফ্রেন্ডেরটা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। অহ আচ্ছা। গাড়ি ঠিক হতেই 5 মিনিটের মাথায় বাড়ি ফিরে আসে তারা। বাড়িটা খালি খালি লাগছিল তিরুর। এখানে মূলত অরুণ ছাড়া আর কেউই থাকে না, বাড়িতে কোনো সার্ভেন্ট নেই, নিজের কাজ নিজেই করে অরুণ। সিঁড়ি বেয়ে উঠে অরুণের রুমের দিকে যেতে নেবে তখন হুট করে অরুণ চাপা গলায় বলে, ওদিকে না এদিকে আসুন। তিরু কিয় চমকাল, অরুণের রুমে তাহলে কি সে থাকবে না? অরুণ তিরুকে নিয়ে এলো একটা ফাঁকা রুমে, যেখানে বেড ব্যতীত আর কিছুই নেই। ফ্যালফ্যাল করে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তিরু। অরুণ তখন নম্র গলায় বলল, এখন এই বাড়িটা আপনারাও, সংসারটা আপনার, নিজের সংসার কিভাবে সাজাবেন তা আপনার ইচ্ছে। আপনারও তো কোনো ইচ্ছে শখ থাকতে পারে, তাই এই রুমটা ঠিক করেছি। নিজের মতো করে গুছিয়ে নেবেন। আমার বেডরুমটা তো আমি আমার শখ অনুযায়ী সাজিয়েছি, আমাদের বেডরুমটা না হয় আপনার শখ অনুযায়ী গোছানো হোক। তিরু মুগ্ধ নয়নে পরখ করল অরুণকে। ছেলেটা ভীষণ অন্যরকম, একটুখানি অদ্ভুত বটে, তবে বেশ দায়িত্ববান। গরম পড়েছে ভীষণ, অতিরিক্ত গরমে নাস্তানাবুদ তিরু। তাদের নতুন রুমটায় এসি নেই, সেট করা হয়নি এখনো। মাত্রাতিরিক্ত গরমের জ্বালাতনে তিরু এই রাতের বেলা গোসল করেছে এক প্রকার বাধ্য হয়েই। হাতের ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে তিরু চঞ্চল পায়ে রুমে এসে বসল। তপ্ত শ্বাস ফেলে বিছানায় এলে দিল দেহ, ক্লান্ততা আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরেছে তাকে। অবসন্ন মনে চোখ দুটো মুদে নিতেই ও খেয়াল করে শুনল পদশব্দ, কেউ আসছে এদিকটায়। এই সময় কে এলো? অরুণ রুমের বাহিরে দাঁড়িয়ে ঠকঠক শব্দ করল দরজায়, হাত ছেড়ে ডেকে উঠল, তিরু তিরু। তিরু ঝট করে উঠে বসল, গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে জবাব দিল, ভেতরে আসুন। পা বাড়ায় অরুণ, দরজাটা খুলতেই চক্ষু সম্মুখে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী। টপটপ করে পানি পড়ছে চুল থেকে, ফ্লোর ভিজে একাকার। দৃশ্যটা দেখামাত্র কপালে বলিরেখার উদয় হল অরুণের। মেয়েটা তো দেখছি ধারণার থেকেও বড্ড বেশি কেয়ারলেস। লোক এসেছে, এসি লাগাবে, কষ্ট করে আপনি আমার রুমে গিয়ে একটু বসুন। বেশি দেরি লাগবে না, ভাবনা ঠেলে চট করে বলে উঠল অরুণ। তিরুর বুক চিরে বেরিয়ে এলো লম্বা দীর্ঘ নিঃশ্বাস। তার ছোট্ট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে এখন কাঁদতে বসতে ইচ্ছে করছে। জেদ ধরে বলতে মন চাইছে, যাব না আমি, দূর হন আপনি। বলা হলো না, সে বাধ্য মেয়ের ন্যায় রুমটা থেকে বেরিয়ে এলো কেবল ধীরস্থ পায়ে। অরুণের রুমে এসে আশপাশ না দেখে তিরু ফের বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কিতক্ষণ বাদে অরুণের একাধারে ডাকাডাকিতে বিরক্ত হয়ে চোখ খুলে চেঁচাল, হয়েছেটা কি? ঘুমোতে দিন না আমায়, দোহাই লাগে। অরুণ অদ্ভুত নজরে তাকালো, নম্র গলার স্বর এবার গম্ভীর শোনাল, উঠুন তিরু, খেতে হবে। প্লেট শব্দ করে টি টেবিলে রেখে অরুণ বের হয়ে যাচ্ছিল, যেতে যেতে ভারী বিরক্তি ধরা গলায় বলে উঠল, মনে হচ্ছে ছোট একটা বাচ্চাকে বিয়ে করেছি। বিরক্তিকর। তিরু, অবাধ্যতা যার রক্তে মিশে, সেই মেয়েটাই কেন যেন অরুণের ব্যাপার আসতেই আর অবাধ্য হতে পারে না। অদ্ভুত সুন্দর লোকটার সব কথা তার মানতে ইচ্ছে করে। কি আশ্চর্যজনক ব্যাপার, তিরুকে তবে স্বামী পাগল বউ হয়ে গেল নাকি? উহু, অরুণটাই এমন, এই ছেলেটার অবাধ্য কারোরই হতে বোধহয় ইচ্ছে করবে না। খাবার হিসেবে তিরুকে দেয়া হয়েছে বাগেট, ফ্রুট কাস্টার্ড, অরেঞ্জ জুস আর একটা ডিম। রাতের বেলা এখানে মূলত এসবই খাওয়া হয়। বাগেট প্যারিসের একটি জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে, যা আসলে দেখতে অনেকটা লম্বা পাউরুটির মতন।
এমন লম্বা শক্ত পাউরুটি খেতে যে এতটা দারুণ সুস্বাদু হয় তিরু তা প্রথম যেদিন দেখেছিল তখন ভাবেনি একবারও। খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগেনি তার। খাবার শেষ হতেই তিরুর চট করে মনে পড়ল অরণের কথা। ছেলেটা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলো না। কি বিশ্রী কাণ্ড! জিজ্ঞেস করা উচিত ছিল না একবার। রুমের বাহিরে বেরুলো তিরু। উপরতলাটা ধু ধু করছে। কেমন গা ছমছমে পরিবেশ। আধারে ছেয়ে থাকা করিডোর দেখে তিরুর গা কেঁপে উঠল। সারা জীবন মানুষের মাঝে থেকে আসা তিরু এখন আর ফাঁকা বিরান পরিবেশ মেনে নিতে পারে না। কষ্ট হয় তার, কেমন ভয় ভয় লাগে। একাকী অনুভূত হয়। আর তিরু জীবনে একটা জিনিসকেই প্রচণ্ড ভয় পায়, তা হচ্ছে একাকিত্ব। নিচতলায় আসার পর তিরুর দর্শন মিলে অরণের। ছেলেটা সোফায় মাথা এলিয়ে চোখ বুজে আছে, দেখে মনে হচ্ছে রাজ্যের ক্লান্তি নেমে এসেছে তার মুখশ্রীতে। মায়া হলো তিরুর ভীষণ। ও এগোলো জোরতা নিয়ে অরণের কাঁধে হাত রেখে নম্র গলায় শুধাল। অরণ শুনছেন? ঝট করে চোখের পল্লব উন্মুক্ত করে তিরুর পানে চাইল অরণ নিজের অদ্ভুত সুন্দর চোখ দুটি দিয়ে প্রশ্ন ছুড়ল। খেয়েছেন? ঘন ঘন মাথা নেড়ে সায় জানায় তিরু, বলে। আপনি খেয়েছেন? খেয়েছি, আমি এখন ঘুমোব। আপনি কি জেগে থাকবেন আরো সময়? না, আমিও ঘুমোতেই যাচ্ছিলাম। অরণ উঠে দাঁড়ালো, বলল না কিছু। হাঁটার গতি তার কিয়ৎ অস্বাভাবিক ঠেকল তিরুর নিকট। কণ্ঠস্বরটাও কেমন যেন ছিল, তার মনে হল ছেলেটা অসুস্থ। বিছানায় শুয়ে পড়তেই কেমন অস্বস্তি ঘিরে ধরল তিরুকে, শ্বাস রুখে আসতে চাইল। জীবনে প্রথম একজন পুরুষের সাথে বেড শেয়ার করে ঘুমোচ্ছে। অদ্ভুত অভিজ্ঞতা। ভালো লাগছে না তিরুর নিকট পাশ ফিরে শুতেই ফোন বাজল। তিরুর না। অরণ উঠে ফোন হাতে নেয়। ক্ষণে অরণের মুখশ্রী জুড়ে শোভা পাওয়া গম্ভীরতা উবে যায়, কেমন উজ্জ্বল হয়ে ওঠে মুখবয়ব। কৌতূহলী হয় তিরু, কে ফোন দিল? কার জন্য অরণের মুখশ্রীর এই পরিবর্তন? আব্বা ভালো আছেন? অরণ হেসে শুধাল। তিরুর বোধগম্য হল কলদাতা ব্যক্তিকে, তবে লহমায় ফের অরণের মুখশ্রী জুড়ে আধারের রাজ শুরু হয়। অস্পষ্ট মলিনতা ছেয়ে যেতে থাকে আস্তে ধীরে। ও টের পাচ্ছে অরণ নিচু গলায় আকুতি মিনতি করছে, অনুরোধ জানাচ্ছে। কিন্তু কি? তা অস্পষ্ট। তিরুর অন্তঃকরণে চিন্তার উপদ্রব হল। মনে করল পিছে ফেলে আসা দিনগুলোর কথা। তার মনে আছে ফুপি বলেছিল অরণের বদলে যাওয়ার কারণ, অদ্ভুত বিষণ্ণতার কারণটা পরিবার। সে ভেবেছিল অরণের মা অর্থাৎ তার শাশুড়ি মারা যাওয়ার ঘটনায় অরণের এরূপ অবস্থা। কিন্তু আজ মনে হচ্ছে তার ধারণা ভুল। গর্বটা হয়তো অন্য কোথাও রয়েছে। অরণ ফোন কেটে এসে তিরুর পাশে শুয়ে পড়ে। কতক্ষণ অস্থির মনে এপাশ ওপাশ করে। ঘুমোয় না। অরণের ঘন ঘন নড়াচড়াতে তিরুর ঘুমে ব্যাঘাত ঘটছে। ও চোখ খুলে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? অরণ কপাল থেকে হাত সরাল, তাকালো তিরুর পানে। আকাশে আজ মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো এসে পড়েছে তিরুর পুরো গা জুড়ে। অন্যমনস্ক হয়ে পড়ে অরণ। হয়ে যায় অবিন্যস্ত। নিজেকে দমিয়ে রাখার শত চেষ্টা তার বিফলে যায়। জরাক্রান্ত চোখে তিরুকে পরখ করতে করতে এগিয়ে যায় সন্নিকটে। নিজের উত্তপ্ত দেহের সাথে নমনীয় তিরুকে মিশিয়ে নিয়ে উদ্ভ্রান্তের ন্যায় বলে, আমায় আমায় একটু ছুতে দাও তোমাকে তিরু। সত্যি বলছি, একটুখানি স্পর্শ করব। শান্তি চাই আমার, জাগতিক কষ্ট থেকে কিছুক্ষণের জন্য মুক্তি চাই। অরণের দেহ অস্বাভাবিক উত্তপ্ত, জ্বরে গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিভু নিভু চোখে তাকিয়ে তিরু। কিছু বলার সুযোগ হয় না তার। বলা বাহুল্য, সে সুযোগ অরণ তাকে দিলই না। তিরু চুপ রয়। কথা বলে না, তবে ভেতরে বইছে তার গ্রীষ্মের ঝড়। অরণের মন উচাটন হাঁসফাঁস করছে, অস্থিরতা যেন অস্থিমজ্জায় গেঁথে গিয়েছে তার।
গলা শুকিয়ে কাঠ পানি খেয়েও বিশেষ লাভ হচ্ছে না। ধৈর্যহারা হয় অরণ, চেয়ার ছেড়ে পায়চারি শুরু করে, হাত মুষ্টিবদ্ধ করে ক্ষোভ নিয়ে আপনমনে শুধায়, কিভাবে আমি এতটা নিকৃষ্টে রমতো কাজ করতে পারলাম কিভাবে? আল্লাহ! কাল রাতের ঘটনা অরণকে কুরে কুরে খাচ্ছে। যন্ত্রণা দিচ্ছে ভীষণ, অপরাধবোধে মন সংকীর্ণ হয়ে আছে তার। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা অবশ্য পূর্ণতা পায়নি, তার পূর্বেই অরণ ছিটকে সরে এসেছিল। গুটিসুটি হয়ে থাকা তিরুকে সরি টরি বলে রাতেই বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। রাতটা কেটেছে তার বিরান সড়কে। জরাক্রান্ত দেহ নিয়ে রাস্তাতেই বসেছিল, নিজেকে ধিক্কার জানাচ্ছিল বারংবার। অক্ষিপ্তে ভেসে উঠছিল তিরুর ভীত মুখশ্রী, যা অরণকে করেছে ক্ষত। মেয়েটার সাথে এ কি করে বসল? এতটা পাষাণ তো অরণ নয়, তিরুটা নিশ্চয়ই এখন তাকে অমানুষ ভাবছে। থাক, ভাবুক, ভাবাই উচিত। এই কাজের পর তো তাকে অমানুষের কাতারেই ফেলতে হয়। বিপ বিপ প্রখর শব্দ। অরণ পদচারণ থামালো, কপাল চুইয়ে পড়া ঘাম টিস্যু দিয়ে চটপট মুছে নিল। কেউ ভেতরে আসার অনুমতি চাচ্ছে। অরণ তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে চেয়ারে বসল। সামনে তাকাতেই খেয়াল করল ম্যানেজারকে, ও কৃত্রিম হাসল। জিজ্ঞেস করল, হ্যালো এলেন, কি অবস্থা? এলেনের হাত ভর্তি ফাইলে ঠাসা, সে আস্তে ধীরে হেঁটে এসে ফাইল রাখল টেবিলে। সব ভালো স্যার, ঝরঝরে হাসি দিয়ে নিজের মাতৃভাষায় প্রত্যুত্তর করে এলেন, একটুখানি থেমে পুনরায় যোগ করে, স্যার ফাইলগুলো একটু দেখে দিলে ভালো হতো। এ মাসের হিসাবনিকাশের তথ্য রয়েছে, তাছাড়া কিছু অর্ডারও করা হয়েছে। তারও হিসাব এখানে আছে, আপনি দেখে সাইন করে দিলে ভালো হতো। ফাইল হাতে নিতে নিতে অরণ শুধায়, ওকে, সাইন করে দিব, তুমি এখন যেতে পারো। এলেন জায়গাটা ছেড়ে চলে যায়। অরণ চেষ্টা করে কাজে মনোনিবেশ করার, সকাল থেকে এ পর্যন্ত তার সময় কেটেছে অস্থিরতায়। আজ কাজের কাজ কিছুই করেনি বলতে গেলে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে চটজলদি ফাইলের পিপিলিকার ন্যায় ছোট্ট ছোট্ট অক্ষরগুলোতে চোখ বুলায়। বিকাল হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরা দরকার। কাল থেকে নিরুদ্দেশ্যে। একবার বাসার খোঁজ খবর নেওয়া প্রয়োজন। বাড়ির পেছনটা ভুতুড়ে। যতদূর চোখ যায় কেবল ঝোপঝাড়ি নজরে পড়ে। বড় বড় গাছপালাগুলো বাতাসে নৃত্য করে, শো শো শব্দ করে, অদ্ভুত ভুতুড়ে শব্দের আবির্ভাব ঘটায়। ভূমিতে ঠাসা ঠাসা পাতা, যেন মরা পাতার গালিচা। সোনালি রৌদ্দুর সেই পাতায় কিরণ ফেলে দ্যুতি ছড়ায়। বেশ কিছু পাইন ট্রি কেটে ফেলা হচ্ছে। কেন কাটা হচ্ছে তা তিরুর জানা নেই। এখন তো ক্রিসমাস সিজনও না, তবুও কেন তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তা জানা নেই কারো। প্যারিসে খুব বেশি প্রয়োজন না হলে গাছ কাটা হয় না। এখানে অকারণে গাছ কাটা গুরুতর পাপ। অকারণে গাছ কাটতে দেখলেই তাকে ধরে কঠিন শাস্তি দেয়া হয়। তিরুকণ্ঠের খাদ নামিয়ে প্রশ্ন করল, ওরা গাছ কাটছে কেন প্রিয়? প্রিয় ফুল গাছে পানি দিচ্ছিল। তিরুর প্রশ্ন শুনে কাজ থামিয়ে সে সন্নিকটে এগোল, সামনের দৃশ্য দেখে বলে উঠল, সম্ভবত ক্রিসমাস ট্রি তৈরি করার জন্য। কিন্তু ক্রিসমাস তো ডিসেম্বরে না, এখন তো কেবল মাত্র মার্চ মাস চলছে। হ্যাঁ, কিন্তু ওরা ক্রিসমাস আসার আগেই ওদের সুপারশপে ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে রাখে। সরকার থেকেও অনুমোদন নিয়েছে ওরা। তিরু ঠোঁট বাঁকায়, অদ্ভুত তো। প্রিয় বাংলাদেশী থাকত অরণদের গ্রামেই। প্রায় 1 বছর হতে চলল সে প্যারিসে এসেছে। অরণই এনেছে তাকে। ছোট বোনের মতো স্নেহ করে সে প্রিয়কে। তাদের পরিবারের দুরবস্থা দেখে প্রিয় এবং ওর সমবয়সী ভাই অন্তিককে অরণের সাথে নিয়ে যাওয়ার শক্তপোক্ত আবদার করে বসে ওদের মা। অরণ অবশ্য নিয়ে আসতে চাইছিল না। বলেছিল দেশেই ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবে, কিন্তু প্রিয়র মা শুনলে তো। সেই থেকে প্রিয় আর অন্তিক এখানে থাকে।
অন্তিক অরণের রেস্টুরেন্টে কাজ করলেও প্রিয়কে অরণ কাজ করতে দেয়নি বাহিরে। ও বলতে গেলে ফ্রিতেই থাকে এ বাড়িতে। মাঝে মধ্যে অরণ খুব বেশি রাতে বাড়ি ফিরলে রাতের রান্নাটা সে নিজেই করে। ব্যাস, এই তার কাজ। ভাবি, তোমার চুল থেকে তো পানি পড়ছে, চুল মুছো জলদি। অবেলায় গোসল করেছে তিরু। পুরো দিনটা তার কেটেছে ব্যস্ততায়। রুম সেট আপ করার কাজ শেষ হয়েছে কেয়ত পূর্বে। প্রিয়কে পাঠিয়েছে অরণ তার কাজে সাহায্যের জন্য। আরও 2 জন অবশ্য ছিল সঙ্গে, তবে তারা পুরুষ। ভারী জিনিসপত্র সেট আপ করে তারা চলে গিয়েছে দুপুরেই। বাকি সময়টা প্রিয়কে সঙ্গে করে কেটেছে তিরুর। অলস হাতে চুল ছুঁয়ে তিরু নম্র গলায় বলল, ভাগ্যিস তুমি ছিলে প্রিয়, নয়তো এখন হয়তোবা দাঁড়ানোর শক্তিটা অবধি পেতাম না। প্রিয় একগাল হাসল, বলল, এখন থেকে প্রতিদিন আমাকে পাবে ভাবি। এই কয়েকদিন একটু ঘোরাঘুরি ওপর ছিলাম। অরণ ভাই জোর করে ঘুরতে পাঠালো। অবশ্য আমার অনেক দিনের শখ জানো ভাবি, পুরো প্যারিস ঘুরে দেখব। অরণ ভাইয়ের জন্য শখটা পূরণ হলো। ভাইয়া যে আরো কত ঋণী করবে আমাদের। সেই বার যখন বাবা পঙ্গু হয়ে গেলেন, আমাদের পরিবারের হাল ধরার মতো এক আমি আর অন্তিক। দেশে চাকরি পাচ্ছিলাম না মন মতো। পড়াশোনাটা করা হয়নি নিম্নবিত্ত বলে। ওই সময়ে শহর ছেড়ে গ্রামে এলাম। দেখা হলো অরণ ভাইয়ের সাথে। চলে এলাম এখানে আমি আর অন্তিক। আল্লাহ তাআলা ভালোই রেখেছে এখন ভাবি। বাবার চিকিৎসা চলছে, মাকে 3 বেলা খাওয়াতে পারছি। আর কি চাই জীবনে। অরণ ভাই আমার মতো এমন অনেক মানুষকে গ্রাম থেকে নিয়ে এসে নিজের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অসহায় মানুষগুলোর জীবনে চলার মতো একটা পথ তৈরি করে দিয়েছেন। ভাইয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব ভাবি। তুমি খুব ভাগ্যবান মানুষ জানো তিরু ভাবি। অরণ ভাইয়ের মতন একটা ভালো মানুষ আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। প্রিয় থামল একটু, দম ফেলে পুনরায় বলল, অবশ্য অরণ ভাইয়াও লাকি, তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছে বলে কথা। তিরু বলল না কিছু, কেবল মৃদু হাসল, ভেজা চুলে তোয়ালে লাগিয়ে আনমনে ভাবতে লাগল অরণের কথা। অমনি মনে পড়ল তার কাল রাতের ঘটনাটা। অরণ যখন তাকে কাছে টেনে নিতে গিয়ে ছিটকে দূরে সরে সরি বলে চট করে রুম ছেড়ে পালালো। সে মুহূর্তে তিরু যারপরনাই অবাক হয়েছিল। তবে সত্যি বলতে স্বস্তিও পেয়েছিল, কারণ অরণের সাথে অতটা ঘনিষ্ঠতার জন্য তার অন্তঃকরণ প্রস্তুত ছিল না। তিরু উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। ছেলেটার সাথে তার আজ দেখা হয়নি একবারও। কোথায় আছে অরণ? আসবে কখন? কাল রাতে যখন ছেলেটা ছুটে রুম থেকে বেরিয়ে গেল তখন আর তিরু খোঁজ করেনি তার। সকাল বেলা ফাঁকা বাড়ি মিলেছে। তার কিতক্ষণ পর প্রিয়র আগমনে তিরু বেমালুম ভুলে বসেছিল অরণের কথা। মাঝরাতে ঝট করে উঠে বসল তিরু। চোখ লেগে এসেছিল তার, অরণের অপেক্ষাতে ছিল। ঘড়িতে সময় দেখে বুঝল প্যারিস এখন মধ্য রজনীতে ডুবো প্রায়। ও চটজলদি বিছানা ছাড়ল। রুম তো খালি। অরণের ফেরার কথা তো এতক্ষণে। ছেলেটা তবে কি রুমে আসেনি? গেল কোথায় অদ্ভুত। তিরু গেল অরণের রুমে। সেখানেই পাওয়া গেল অরণকে। শুয়ে আছে, ঘুমোচ্ছে বোধ হয়। তিরু দরজা চাপিয়ে চলে যেতে নিবে তৎক্ষণাৎ চাপা কণ্ঠের আর রয়তয়ে না দ বাড়ি খেল তার কর্ণকুহরে। পা বাড়াল, বসল অরণের নিকটে। গায়ে হাত দিতেই বুঝল অরণের হাড়কাঁপানো জ্বর এসেছে পুনরায়। তিরুর তখন মাথায় হাত। এত জ্বর লোকটার, আর সে কিনা পড়ে পড়ে ঘুমোচ্ছিল। উঠে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস আনতে যাবে তখন হঠাৎ অরণের বিড়বিড়ানো শুনে তার পদচারণ স্তব্ধ হল। অরণ তখন যন্ত্রের মতো আওড়াচ্ছে, বাবা মাকে মা রেনি, বাবা মাকে মা রেনি।
বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ প্রিয়। রাতে অরণকে জ্বরাক্রান্ত দেহ নিয়ে ফিরতে দেখে চিন্তা হচ্ছিল তার। সকালে ঘুম থেকে উঠেই চটজলদি সে নাস্তা বানাতে লেগে পড়েছে। সব অরণের পছন্দের খাবার। সকালে যদিও বা ভারী খাবার খাওয়া হয় না এ বাড়িতে, তবুও অরণের অসুস্থতার কথা মাথায় রেখে প্রিয় খাবারের মেনু বদলেছে। জ্বর হলে রুচি চলে যায়। এ সময়ে নিশ্চয়ই শাক পাতা নামক হেলদি ফুড খেতে ইচ্ছে করবে না অরণের। প্রিয় যখন ভারী ব্যস্ত তখন পা টিপে টিপে সেখানে উপস্থিত হয় অন্তিক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে। সদ্য ঘুম থেকে ওঠার প্রমাণ দিচ্ছে তার লালচে চোখ যুগল। অন্তিক ঠোঁট বাঁকাল, বিমর্ষ গলায় বলে উঠল, কিরে কুমড়া, কি আকাম করস? অন্তিক খানিক চেঁচিয়েই বলেছিল কথাটা। প্রিয় কেঁপে উঠল, তপ্ত চোখে তাকালো অন্তিকের পানে, চিবিয়ে বলল, কুতত্তা, থাপড়ায় তোর দাঁত ফালায় দেব, এত জোরে চেঁচালি কেন? আমার গলা আমি চিৎকার দিছি, তোর জামাইয়ের কি? কাজে মনোনিবেশ করল প্রিয়। অন্তিকটা ভীষণ বেয়াদব। এর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তারা দুজন সমবয়সী, বয়সের পার্থক্যটা 6 মিনিটের। এক্ষেত্রে প্রিয় বড়, তবে অন্তিকটা কখনোই তাকে 6 মিনিটের বড় হওয়া হিসেবে ন্যূনতম সম্মানটুকু দেয় না। সবটা সময় পিছে লেগে ঝগড়া করে। ঝগড়াটে অন্তিক। হুহ। প্রিয়র মৌনতা ভালো ঠেকেছে না অন্তিকের নিকট। ও খোঁচাল প্রিয়কে, কুমড়োপটাস আবার রান্না করতে জানে দেখি। ওমা, কি অখাদ্য কুখাদ্য রান্না করিস দেখি তো একটু। খাবারের দিকে হাত বাড়াল অন্তিক, বাদ সাধে প্রিয় নাক সিটকে শুধায়, ছি অন্তিক, তুই ফ্রেশ না হয়ে খাবারে হাত দেশ কেন? মুখ ধুতে যা, খবিশের বাচ্চা খবিশ। অন্তিক ভ্রু কুচকায়, বলে, তুই আম্মারে খবিশ বললি কেন কুমড়া? দাঁড়া আম্মার কাছে যদি আমি বিচার না দিছি। হনহনিয়ে যেতে লাগলো অন্তিক। প্রিয় হাফ ছেড়ে বাঁচে, যাক বদমাসটা যাচ্ছে তো অন্তত পক্ষে। তীব্র মাথার যন্ত্রণা নিয়ে চোখ খুলে অরণ। মাথায় কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। অন্ত্র না শ্বাস রুখে আসার উপক্রম। উঠে বসল, ঘোলা দৃষ্টিতে পরখ করল চারপাশ। কি আশ্চর্য, সে ঝাপসা দেখছে কেন? চোখ দুটো দুবার কচলাতেই এবার স্পষ্ট হলো দৃষ্টি। আশপাশে দেখাকালীন আচানক তার নজর আটকালো পাশে তিরু বসে। ঠিক বসে না, আধশোয়া হয়ে ফ্লোরে বসে মাথা এলিয়ে রেখেছে বিছানায়। ঘুমোচ্ছে কি? অরণ সর্বপ্রথম মনে করার চেষ্টা চালালো তিরু এখানে কখন আসলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করাই কাল রাতের কথা। তীব্র জ্বর, উল্টোপাল্টা প্রলাপ বকছিল যখন তখনই মেয়েটা তার কাছে এসেছিল। হুঁশ ফেরাতে চেষ্টা চালিয়েছিল কিন্তু সে হয়েছে ব্যর্থ। অরণের তখন ভয়াবহ অধঃপতন। তিরু তাকে ডাকা বন্ধ করে জলপট্টি দেয়া শুরু করল, মাথা ম্যাসাজ করে দিতে লাগল। তারপর চোখে নেমে রাজ্যের ঘুম। ব্যাস, আর কিছু মনে নেই তার। জ্বরের ঘোরে আবোল তাবোল কি যে বলেছে তাও মনে নেই। অরণ তিরুর সন্নিকটে গেল। মেয়েটা এভাবে কেন ঘুমিয়েছে? রুমে কেন গেল না? ঘাড় ব্যথা হয়েছে নিশ্চয়ই। অরণ ডাকল, তিরু, এই তিরু। কেয়ত নড়েচড়ে তিরু অরণের হাত টেনে তাতে তার তুলতুলে গালটা রাখল। তবুও ঘুম থেকে সে উঠল না। অরণের অস্বস্তি হল এবার। দৃষ্টিপাত ফেলল অন্যত্রে। এই মেয়েটার দিকে তাকালে তার কেমন অদ্ভুত লাগে, ভীষণ অদ্ভুত। অন্যদিকে দৃষ্টি ফেলে রেখেই অরণ এবার জোর গলায় চেঁচাল, বিছানায় উঠে ঘুমাও তিরু। কাজ হলো, ঘুম ভেঙেছে তিরুর। আড়মোড়া ভেঙে ডাগর ডাগর চোখে তাকাতে ও ভীষণ চমকাল। গাল তুলে নিল চটপট অরণের হাতের ওপর থেকে।
তারপর ভারী ব্যস্ত হয়ে অরণের কপালে হাত রেখে সুধাল, জ্বর কমেছে কি? শান্ত নিবিড় দৃষ্টিতে তিরুর ব্যাকুলতার পরিমাণ মাপল অরণ ধীরস্থ গলায় বলে উঠল, কমেছে, ভোরের দিকেই শরীর ঘাম দিয়েছিল। তিরু হাফ ছাড়ল, যাক তবে। আপনার ঘন ঘন জ্বর হচ্ছে কেন বলুন তো? আজ একবার হসপিটাল থেকে ঘুরে আসবেন। বিছানা থেকে নামতে নামতে অরণ জবাব দিল, সিজন চেঞ্জ হলেই আমার জ্বর হয়, এটা নতুন কিছু নয়, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। গিজার অন করছি, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন না, কিন্তু গোসল করারও দরকার নেই, ঠান্ডা পড়েছে। নিজের প্রতি তিরুর বাড়াবাড়ি রকমের যত্ন দেখে অরণ অসন্তুষ্ট হল। বলা বাহুল্য অস্বস্তি হচ্ছে তার, এমন যত্ন মা বাদে তো কেউ করেনি। হুট করে জীবনে উড়ে এসে জুড়ে বসা নারীর তার প্রতি এরূপ যত্ন আত্মি হজম হল না। আই নো হাউ টু টেক কেয়ার অফ মাইসেলফ তিরু, ডোন্ট ওয়ারি টু মাচ। দরজা বন্ধের শব্দ হল, তিরু ঠায় বসে, গাল দুটো লাল হয়ে, তার অপমানিত বোধ হচ্ছে। কার জন্য সে চিন্তা করছে? ছেলেটা তো রীতিমতো তাকে উপেক্ষা করার চেষ্টা চালাচ্ছে বারংবার। তবুও সে ছাচড়ার মতো অরণের পিছু পড়ে থাকে। রুম থেকে বেরুল। যেতে যেতে ভাবল রাতের কথা। অরণের ওপর আপাতত রাগ হচ্ছে না, সে ভাবছে কাল রাতের কথা। এই পরিবারে যে বিশাল এক রহস্য লুকিয়ে তা সে নিশ্চিত পুরোদমে। চিন্তায় পড়েছেও, এই বিষয় কি অরণকে সরাসরি প্রশ্ন করা উচিত। অরণের হাবভাব দেখে তো মনে হচ্ছে না কাল রাতের কথা তার মনে আছে। বাবা কেমন আছেন অরণ? ওনার সাথে তো কথাই হলো না, বাবা ফোনও দিলেন না, উনি কি এখন খুব বেশি অসুস্থ? খাবার টেবিলে উপস্থিত সকলের মুখবয়ব রেখা পরিবর্তন হল। প্রিয় এবং অন্তিকের চেহারা হল ফ্যাকাশে। অরণ কেমন গম্ভীর হয়ে গেল, সূক্ষ্ম দৃষ্টিতে সকলের পরিবর্তনটা বেশ ভালোভাবেই খেয়াল করল তিরু। তার বলা কয়েকটি বাক্যে পরিবেশ কেমন গুমোট হয়ে গেছে। গুমোট নির্জন পরিবেশে শব্দের উৎপত্তি ঘটাল প্রিয়। চাচাজান খুব চাপা স্বভাবের, ভাবি কারো সাথে তেমন একটা কথাই বলে না, তাই বোধহয় তোমায় ফোন করেননি। ওহ, এ ব্যাপারে কথা হলো না আর? প্রিয় তিরু নিজেদের মতো খাচ্ছিল, অন্তিক টুকটাকি প্রয়োজনীয় আলাপ সেরে নিচ্ছে অরণের সাথে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাকি উত্তর দিচ্ছে অরণ। হাঁসফাঁস করছে তিরু। কিছু বলতে চাচ্ছিল, প্রসঙ্গটা এগিয়ে নেয়ার প্রবল আগ্রহ থাকলেও শব্দগুচ্ছ খুঁজে না পাওয়াতে মৌন রইল। তিরুর শপিংয়ে যাওয়া প্রয়োজন ছিল, দরকারি কিছু জিনিসপত্র আনতে। কথাটা অরণের কাছে তুলতেই সে তাড়া দিয়ে বলল, রেডি হও, আমার সাথে বের হবে তুমি। আপনার সাথে বের হব মানে? আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আবার? আপনার তো এখন বেডরেস্টে থাকা প্রয়োজন। অরণ নিষ্প্রাণ কণ্ঠে প্রত্যুত্তর করল, বেডরেস্টের দরকার নেই। তিরু এগোলো, কাবার্ড থেকে নতুন শার্ট বের করছিল অরণ। তিরু সেই শার্টটা হাতে নিয়ে জেদি গলায় বলল, দরকার আছে অরণ। লহমায় কেমন অবিন্যস্ত হল পরিবেশ। অরণ গম্ভীর গলায় শাসন করল তিরুকে, জেদ ভালো নয় তিরু, শার্ট দাও, আমার ওপর কখনোই অধিকার খাটাতে আসবে না তুমি। এটা আমার পছন্দ না। যখন আমাকে স্ত্রী হিসেবে মানতেই পারবেন না, তবে আমায় বিয়ে কেন করেছেন? তিরু চেঁচাল। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে এলো অরণ, তিরুর বাহু চেপে ধরে শুধাল, করুণা করে, দয়া করে, বিস্তারিত নিজের মায়ের কাছ থেকে জেনে নিও। অরণ শার্ট ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। কক্ষে নেমে এলো নিষ্ঠুর নীরবতা। তিরু স্তব্ধ। একটু হলেও বুঝতে পারছে সবটা। পা কাঁপছে তার। হাঁটু ভেঙে বসে পড়ল, শব্দ করে বিড়বিড়িয়ে বলে উঠল, কেন মা? কেনে আমায় ছোট করলে তুমি? কিংকর্তব্যবিমূঢ় তানহা আতঙ্কিত দৃষ্টিতে মেয়েকে দেখছেন তিনি, তার মনে ভয়, শঙ্কা।
চিন্তায় চিন্তায় মাথা ব্যথা শুরু হয়েছে, বুকে চাপ অনুভূত হচ্ছে। তানহার মনে হচ্ছে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করে বসবেন। পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় হয়তোবা এসে গেছে। বিড়বিড় করা সূরা ইয়াসিন থেকে শুরু করে আয়াতুল কুরসি পড়লেন। অন্তঃকরণ বোধহয় একটু শান্ত হল। তিনি এবার সাহস করে বললেন, তিরু, মা আমার, থামো মা, মারে ও আম্মা আমার, শুনো একটু। কাতর কণ্ঠ। মায়ের কাতর কণ্ঠ হৃদয়স্পর্শ করল তিরুর। উন্মাদের মতো আচরণ করা থামালো একটু। হাতের শেষ গ্লাসটা সশব্দে ভূমিতে নিক্ষেপ করে ল্যাপটপের সামনে এসে বসে পড়ল। স্ক্রিনে জ্বলজ্বল করছে তানহার ভীত মুখশ্রী। তিরুর মায়া হল। চেঁচাতে গিয়েও কণ্ঠের খাদ নামিয়ে বলল, আমি তোমায় কখনো মাফ করব না মা। আই হেইট ইউ সো মাচ মা। তিরু তাকে ঘৃণা করে, এ কথাটা তেমন বুকে কাটা দিল না তানহার। কারণ তিনি জানেন মেয়ে মিথ্যা বলছে। ঘৃণা করলে কি তিরু এ সময় মায়ের কথা শুনত? তিরুর রাগ ভয়ঙ্কর। একবার রেগে গেলে তাকে কেউই শান্ত করতে পারে না, পারেনি। আম্মা রে, আমার ভুল হয়ে গেছে আম্মা। আমাকে ক্ষমা কইরো তুমি। বিশ্বাস করো আম্মা, অরণের পা ধরে আমি বলি নাই তোমারে বিয়ে করতে। খালি তোমার প্রথম যেই ভণ্ড বিয়েটা হলো এইটা খুলে বলে বলছিলাম, অরণ বাবা, আমার মেয়েটার কেউই নাই এই পৃথিবীতে। আমি কতদিন বাঁচি না বাঁচি, তুমি আমার মেয়েটার একটু দায়িত্ব নাও বাবা। ওই বিদেশের মাটিতে তিরুটা কেমনে একা একা থাকবে বাবা, বলো তো তুমি। তিরুটা জেদ না করলে আমি ওকে কখনোই যেতে দিতাম না ফ্রান্স। বিশ্বাস কর আম্মা, এতটুকুই বলছি। তারপর অরণ রাজি হয়ে গেল। ওরাও তো পাত্রী খুঁজতেছিল। প্যারিসে থাকে এমন মেয়ে, এমনিতেই তো তোমারে বিয়ে করত। তিরু হতাশ কণ্ঠে আওড়াল, ওদের যদি আমাকে পছন্দ হতো তাহলে তো বিয়ে করেই নিত, তাই না মা? কেন তুমি ওই রিকোয়েস্টটা করতে গেলে? আমাকে ছোট করলে কেন আম্মা? আমাকে করুণা দয়ার পাত্রী বানালে কেন? কেন? সত্যি বলতে তিরুর করা এ প্রশ্নের উত্তর তানহার কাছে নেই। তানহা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তা এখন মনে হচ্ছে তার। অনুতপ্ত বোধ হচ্ছে। গ্রামে এক রক্ষণশীল পরিবারে তানহার বেড়ে ওঠা। ছোট থেকেই খেয়াল করতেন তিনি মেয়েদের প্রতি সমাজে রয়েছে আলাদা বৈষম্য। মেয়ে মানুষ মানেই অবহেলার পাত্রী, অপমানের পাত্রী। সংকীর্ণ মন নিয়ে বড় হয়ে ওঠা তার। স্বামীর ঘরে আসার আগে তাকে পাই পাই করে বলে দেয়া হয়েছে মেয়ে মানুষের সবকিছু স্বামীকে ঘিরেই। স্বামী ভালো তো জগৎ ভালো, পিছে স্বামী নামক ঢাল নেই তো জীবন অন্ধকার। অতএব স্বামী যাই বলুক না কেন, তা হোক ভুল কিংবা সঠিক, সবই মুখে কুলু পেটে মেনে নেওয়া স্ত্রীদের একান্ত দায়িত্ব। তিরুর বাবা মারা যাওয়ার পর সংসারে এক প্রকার লড়াই করে সচ্ছলতা ফিরিয়ে আনা তানহা তিরুর ব্যাপারে এসে কেমন সংকীর্ণমনা হয়ে গেলেন। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান তাদের থেকে আরও ভালো থাকুক, তানহাও এমনটাই চাইতেন। স্বামীকে ছাড়া একাকী যে কষ্টটা তিনি করেছেন সে কষ্টটা যাতে তিরুর না করতে হয় তার জন্য উঠে পড়ে লাগলেন তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। প্রথম বিয়েটা কেমন অদ্ভুত কারণে বিনষ্ট হল। দ্বিতীয়বারে তার মন শঙ্কায় আটসাট পেলেন অরণকে। দিকবিদিক শূন্য হয়ে নিজের আত্মসম্মান মাটিতে পিষে ফেলে অরণকে করে বসলেন হাতজোর করে অনুরোধ। ভাবলেন তিরুটা কেবল বিয়ে হলেই সুখী হবে, স্বামীর ছায়া থাকলে তিরুকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না সহজে। এমন উদ্ভটমনা অবশ্য তিনি এক দুদিনে হননি। আশপাশের নানাবিধ ঘটনা মানুষের কান পোড়াতে শক্ত তানহা হয়ে পড়েন নম্র, ভীতিগ্রস্ত। অথচ এই তিনিই একদিন মানুষের কথা কখনোই কানে তুলতেন না, আশেপাশের হৃদয়স্পর্শী ঘটনা তার হৃদয়ে ছুঁত না।
সময় এবং কালের পরিবর্তন মানুষের চিন্তা ভাবনাকে ঠিক কতটা পরিবর্তন করে দেয় তানহা তার স্পষ্টত উদাহরণ। কল কেটে দিয়েছে তিরু। তানহা কল ব্যাক করল কয়েকবার। তিরু কল রিসিভ করল না, করবেও না, আর তানহার সাথে আপাতত অনির্দিষ্টকালের অভিমান পর্ব চলবে। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে ওটাকে ছুঁড়ে মারল তিরু। পড়ল ভূমিতে। ধ্যান দিল না সে, ব্যস্ত হল ব্যাগ গোছাতে। প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে চট করে চেইন লাগাল। চলে যাবে সে এ বাড়ি থেকে। আজ ক্ষীণ সময় পূর্বে অরুণ যা বলে তাকে আঘাত করল, তারপরও কি বেহা আর মতো এ বাড়িতে পড়ে থাকা যায়? তিরু আরও ছোট হয়ে যাবে না? অবশ্যই হবে। কারণ এই যে অরুণ তাকে বিশেষ পছন্দ করে না, আজ তা প্রমাণিত হয়েছে। ভালো মানুষের অভিনয় করতে করতে আজ ছেলেটার আসল রূপ বেরিয়ে এসেছে। ভাবি, কোথায় যাচ্ছ তুমি? প্রিয় চেঁচাল। হকচকিয়ে পিছন তাকালো তিরু। প্রিয়র চোখ মুখে লুটোপুটি খাচ্ছে কৌতূহল। প্রশ্ন ও ধীরে সুস্থে এগোলো, বলল, চলে যাচ্ছি। প্রিয় তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমি হোস্টেলে ফেরত যাচ্ছি প্রিয়, এর বেশি আমি কিছু বলতে চাচ্ছি না। তুমি তোমার অরুণ ভাইয়ার কাছ থেকে জেনে নিও। তোমার কি আবার পরীক্ষা শুরু হচ্ছে নাকি ভাবি? ইস, মাত্রই এলে, তুমি চলে যাবে এটা ভাবলে তো আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে। তিরু নিষ্প্রাণ কণ্ঠে শুধাল, ভালো থেকো প্রিয়, সময় পেলে হোস্টেলে এসে দেখা করে যেও। কৃত্রিম হাসার চেষ্টাটা বৃথা গেল তিরুর। হাসি আসছে না। কৃত্রিম হাসিও না, সবকিছুতে কেমন নিষ্প্রভতা আছে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে তিরু হাঁটা ধরল। পেছনে পেছনে আসছে প্রিয়। মেয়েটার মুখ শুকিয়ে গেছে। তিরু কেন যাচ্ছে তা তো তার জানা নেই, তবে সে নিশ্চিত অরুণ এবং তিরুর মাঝে কোনো ঝামেলা চলছে। এই তো একটু আগে সে অরুণকে চেঁচাতে শুনল। অরুণ প্রয়োজন এবং খুব বেশি রেগে না গেলে চেঁচায় না, প্রিয় তা খুব ভালো করেই জানে। সদর দরজার সামনে আসতেই দুজন খেয়াল করে অরুণকে। বাড়ির সামনেই গাড়ি রাখা। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে ছেলেটা। তিরু থামল। অরুণের মুখশ্রী সবসময়কার মতো হয়ে নয়, কেমন গুমোট গম্ভীরতার বিচরণ। কাছে এলো অরুণ। বিলম্ব না করে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ তিরু? ব্যাগ নিয়ে। গলার কাছে কেমন তেতো একটা ভাব এসে জমে রয়েছে। তিরুর ইচ্ছে করল এই অসভ্য ছেলেটাকে এক্ষুনি কিছু কঠিন কথা শুনিয়ে হনহনিয়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব হল না। প্রিয় যে পাশে, কি করে বলবে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ও বলে উঠল, যেখানে আমার যাওয়ার কথা, যেখানে আমার থাকার কথা, সেখানেই যাচ্ছি। স্বামী স্ত্রীর কথার মাঝে থাকতে ইচ্ছে হল না প্রিয়ের। ও নীরবে জায়গাটা ছেড়ে চলে গেল। প্রিয়র যাওয়া দেখে অরুণ স্বস্তি পেল। ও গলার স্বর নামিয়ে নম্র গলায় শুধাল, তিরু, আমার কথা শোনো, আমি তখনকার ব্যবহারের জন্য দুঃখিত। কিছু বিষয় নিয়ে মেজাজ খারাপ ছিল, তাই ভুলবশত আমি অমন আচরণ করে ফেলেছি। প্লিজ পার্ডন মাই মিস্টেক। তিতাকুটে চেপে রাখা রাগটা তাজা হল। তিরু হিসহিসিয়ে তেরে এসে বলল, অন্যের রাগ আমার ওপর ঝাড়েন, ফাজলামো করেন আমার সাথে। যখন যা ইচ্ছে করবেন, যা মনে আসবে তাই করবেন। কাছে টানতে ইচ্ছে করলে টানবেন, আবার হুঁশে এলে দূরে ছুঁড়ে মারবেন। আমি কি কোনো ফেলনা বস্তু? হুহ। ভালো করে শুনে রাখুন অরুণ, আমি কারো করুণার পাত্রী হয়ে বাঁচতে চাই না। জাহান্নামে যান আপনি আর আপনার মনমেজাজ, আই ডোন্ট কেয়ার। চলে যাচ্ছে তিরু ঝড়ের গতিতে অরুণের দৃষ্টির সামনে থেকে ঝাপসা হয়ে যাচ্ছে। অরুণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। অপরাধবোধ হচ্ছে, তাই তো ফিরে আসা। সে কিভাবে খুলে বলবে তার মনের কথা কাউকে?
সে যদি নিজের অন্তরালে লুকিয়ে রাখা কথাগুলো পেশ করতে পারত তাহলে তিরু হয়তো তাকে আজ ছেড়ে যেত না। অরণের খুব করে বলতে ইচ্ছে হল, পৃথিবী, আমার জীবনে সুখ কবে আসবে? দুর্বাঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে অরণ। দুই ঠোঁটের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। লম্বা লম্বা শ্বাস টানছে শ্বাসকষ্টের রোগীদের মতো। চোখ দুটো কি ভীষণ লাল হয়ে, দেখে মনে হবে যেন রক্ত জমে রয়েছে। শরীর অসাড়। ঝিঝি পোকার ডাকে মুখরিত তখন কানন। পশ্চিমাকাশে আগুন লেগেছে। সিঁদুর রাঙা মেঘের পদচারণ অম্বর জুড়ে। বাতাবরণ বারে বারে বলছে, সন্ধ্যা নামবে এক্ষুনি। বাতাস বইছে। বাতাসে মিশে রয়েছে বুনো ফুলের ঘ্রাণ। বিশাল কানন তখন স্তব্ধ। অরণ চোখ খোলার চেষ্টা করে, হয় না, তীব্র যন্ত্রণায় খিচে বন্ধ করে নেয় আখিজোড়া। অরণ, অরণ। হুবহু মায়ের কণ্ঠস্বর। কাজ হলো এবার। অরণ ঝট করে চোখ খুলে তাকালো। আহত দেহটাকে টেনে তুলে উঠে বসল, তাকালো চারিপাশে, ভীষণ কাতর গলায় ডাকল, মা, মা। সাদা লালের মিশেল জামদানি পরিহিত একজন ভদ্রমহিলা ধীর পায়ে এগিয়ে আসছে। অরণের ঠোঁটের কোণের হাসি চওড়া হল। অক্ষিকোটরে ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে অশ্রুমালা। ভদ্রমহিলা এসে পাশে বসলেন অরণের, বললেন, এত অল্পতেই ভেঙে পড়ছ কেন বাবা? তুমি তো এমন নয়। কপাল চুইয়ে রক্তের স্রোত এসে পড়ল চোখের ঘন পাপড়ির ওপর। অরণ পল্লব ঝাপটাল। একবার, দুইবার, চট করে ও শুয়ে পড়ল মায়ের কোলে। প্রাণ ভরে টানল নিঃশ্বাস। প্রশান্তির নিঃশ্বাস। অতঃপর বলল, আমি আর পারছি না মা, আমার দ্বারা আর হবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন চলে গেলে মা? এভাবে আমায় একা করে চলে গেলে কেন? মা অরণের চুলে হাত বুলালেন। অরণ গাঢ় করে শ্বাস টানল। ইস, মায়ের গা থেকে কি সুন্দর শিউলি ফুলের সুবাস আসছে। বাবা, তুমি যে একটা নিষ্পাপ মেয়েকে অযথাই কষ্ট দিচ্ছ তা কি তুমি জানো? তিরুকে কেন কষ্ট দিচ্ছ অরণ? ধপ করে চোখজোড়া বন্ধ করে নেয় অরণ। গাঢ় আধারে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী, কাজল কালো চোখ দুটো। হৃদয়ে শীতলতা আসে তার। মন নরম হয়। অস্থিরতা, যন্ত্রণা কিয়ৎ কমে আসে ও কণ্ঠের খাদ নামিয়ে শুধায়, ওকে আমি মেনে নিতে পারছি না মা। তিরুকে আমি যতবার দেখি ততবারই মনে হয় আমি ভুল করেছি। ওর চোখ দুটো যখনই দেখি তখনই মনে হয় ও আমার ওপর বিরক্ত, রাগান্বিত। মেনে নিতে পারছে না। তাছাড়া এ সময়টাতে আমার কারও দরকার ছিল না। তিরুর আচরণ অনেকটা তোমার মতো মা। ওর আমার প্রতি যত্নশীলতা একদম তোমার সাথে মিলে যায়। আমার তখন তোমাকে মনে পড়ে যায়। হুট করে চোখের সামনে ভেসে ওঠে তোমার রক্তাক্ত মুখ। ভায়োলেন্ট হয়ে যাই। হাঁসফাঁস লাগে। চারিপাশের সবাইকে তোমার খুনি মনে হয়। নিজেকেও। আমার জন্যই তো তুমি আমার কাছে নেই। এমন অপ্রকৃতস্থের মতো ব্যবহার না করে আসল দোষীকে খুঁজে বের করো। শাস্তি দাও। দেখবে শান্তি পাবে। অতীত ভুলো অরণ, নয়তো কখনোই শান্তি পাবে না তুমি। নিজেকে, আশপাশের মানুষকে দোষারোপ করা বন্ধ করো। অরণ চটজলদি উঠে বসে মায়ের চোখে চোখ রাখে, অনুনয় যোগে প্রশ্ন ছুড়ে, কে দায়ী মা? বলো বাবা। ওরা বলে বাবা দায়ী। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মা। বাবা এ কাজ কিছুতেই করতে পারে না। ছায়াহ নেমেছে ধরণীর বুকে। নিষ্ঠুর আধার শুষে নিচ্ছে নভমণ্ডলের সকল আলো। বিলীন হওয়া আলোর মাঝে হারিয়ে যাচ্ছে মায়ের প্রতিবিম্ব। তা দেখে চঞ্চল হয় অরণ। বার কয়েক শুধায়, যেও না মা, যেও না, আমি একা থাকতে পারবো না। প্রতিবিম্ব অস্পষ্ট, লহমায় ছায়া গায়েব।
আহত দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় অরণ। রক্তপাত বন্ধ হয়নি তখনও। হাঁটা ধরতেই লাঠিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে যায়। তপ্তশ্বাস ফেলেও আবারও আবারও সে কল্পনায় ডুবেছিল। মিথ্যে ছিল সবটা। মা আসেনি, আসবেও না কখনো। হৃদস্থল ক্ষত বিক্ষত হয় অরণের। পড়ে থাকে সেভাবেই। বাড়ি ফিরবে না আজ, রাতটা এখানেই কাটাবে। বাড়ি ফেরার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই। অ্যাক্সিডেন্ট করে দেহের অবস্থা বেহাল। শীতল বাতাস বইছে, ঠান্ডা বাতাসের প্রকোপে কাপল অরণ। নির্জীব বাতাবরণ তখন চেয়ে চেয়ে দেখল কেবল শক্তপোক্ত ছেলেটার চাপা আর্তনাদ। অরণের চাপা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যে। গাছের ডালে বসে থাকা প্যাঁচাটাও তার ডাক বন্ধ করে দিয়েছে। মৌন রূপে শুনছে অরণের আহাজারি। এক ঝুমঝুমি বর্ষায় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, মেঘে ঢাকা পড়েছে আকাশ। আজ 4 দিন হল। কাঠফাটা গরমের উত্তাপে পুড়ে ছারখার প্যারিসকে শীতল করতে বর্ষা এসেছে আজ 2 মাস প্রায়। বর্ষায় বিদায়ী বার্তা দিচ্ছে বাতাবরণ। তিরু বেকনিতে দাঁড়িয়ে তখন চোখ বন্ধ করে বৃষ্টির গান শুনছে। মলিনতা ছাপানো মুখশ্রী জুড়ে। এই মলিনতা এখন প্রায়শই দেখা যায়। তিরু বলে, সে তো এমনই। কিন্তু না, ওই যে জীবনে একটা ঝড় এলো, তারপর থেকে সে এলোমেলো। কয়টা মাস গেল মাঝে যেন। উহু মাস নাকি বছর, তিরুর জানা নেই তা। তবে অরণের সাথে বিচ্ছেদের অনেকগুলো দিন কেটে গেছে। কাগজে কলমে বিচ্ছেদ নয়, মনের বিচ্ছেদ। অরণটা অবশ্য কম চেষ্টা করেনি তাকে মানাতে, বহু কাঠখড় পুড়িয়েছিল ছেলেটা। তিরুর রাগ ভাঙাতে সেই কি চেষ্টা। কিন্তু দিন শেষে হলো কি? মাঝখান থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেল কেবল। তিরুর অভিমান কমে না, রাগ ভাঙে না। কাজের কাজ কিচ্ছুটি হয় না। মেয়েটার মনে অভিমানের গাঢ় ছাপ বসেছে। অরণের সেই আচরণটা তার মন থেকে মুছেই না কিছুতেই। ধোপাদপ্পা ফেলে ইলি রুমে আসলো। তিরুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা শ্বাস ফেলে কদম বাড়াল, কাছাকাছি গিয়ে বলে উঠল, কি করবে ভেবেছ কিছু? চমকে পিছন তাকালো তিরু, জিজ্ঞেস করল, কি করব বলতে? অরণ এসেছিল নাকি? ইলি কফির মগ বাড়িয়ে দিল, তিরু নিল। নিজের কাপে চুমুক দিতে দিতে ইলি শুধাল, উহু, তার তো খোঁজ নেই বহুদিন, এদিকে আর দেখি না। উইলির থেকে নাকি তোমার খোঁজ খবর নেয়? আমি বলছিলাম জবের কথা। পড়াশোনা তো শেষ, কি করবে? তিরু সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কিতক্ষণ শূন্যে চেয়ে থাকল, আপনমনে বিড়বিড়াল। 6 মাস হয়েছে তবে বিচ্ছেদের। কি বিড়বিড় করছো টিরু? নাথিং, ভার্সিটি না কোম্পানিতে জয়েন হব ভাবছি, অ্যাপ্লাই করেছি, দেখি ডাকে কিনা। তবে মেবি পজিটিভ রেসপন্স আসবে। ইলি নিশ্চিত্তে বলে উঠল, তাহলে তো ভালোই, অগ্রিম শুভকামনা। এলোমেলো ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় তিরু, তাকায় বাহিরে। বৃষ্টির তেজটা কমেছে। ম্যাপল ট্রির পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি। সুন্দর লাগছে তার দেখতে। তিরুর মতিগতি দেখে ইলি বুঝতে পারে মেয়েটার সাথে আর কথা হবে না। সে এখন নিজ ভাবনায় ডুবে থাকবে। উঠে বেরিয়ে যেতে যেতে ও বলে, জীবনের তো একটা দিক হলো, এবার ওই ছেলেটাকে একটু দেখো। আর কত টিরু? ছেলেটা মাফ চাচ্ছে তো 6 মাস যাবৎ, এত অভিমান ভালো না। তিরু আনমনে বাহিরে তাকিয়ে থাকে। বলে না কিছু। সে যে বাড়াবাড়ি করছে, কিন্তু কি করার? মন যে মানে না। বারংবার অন্তরাল শুধায়, পাষাণ নিষ্ঠুর ছেলেটার হতে দূরত্বই শ্রেয়। বিচ্ছেদের 6 মাস, অরণ কি ছাচড়ার মতো তিরুর পেছনে ঘুরেছে কেবল? না, 6 মাসে বহু ঘটনা ঘটেছে।
দুজনের জীবনেই ছিল তুমুল ব্যস্ততা। রাত ছাড়া তিরুর দেখা মিলত না, হোস্টেলে, ভার্সিটি, জব, এতেই সময় কাটাত। 6 মাসের কয়েক মাসই তো এমন উধাও ছিল তিরু। অরণ হতাশ হয়ে ঘুরে যেত। যখন দেখা হতো ভাবত এখনই বলে দেবে সবটা, কিন্তু কিসের যেন জোরতা, সংকোচ। হয় না আর বলা। তিরুকে নরম গলায় মানাতে চেষ্টা করে, হয় না। ক্লান্ত অরণ। ক্ষমাপ্রার্থী তো সে। মেয়েটা কেন বোঝে না? সবকিছু বলতে চায়, তিরু তো দেয় না তাকে সময়। মেয়েটার কি ঝাঁজ! ফতাফত কঠিন কথা বলে অরণকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পারিপার্শ্বিক যন্ত্রণা তার ওপর তিরুর এহেন আচরণ অরণের জীবনটাকে নরক করে তুলেছে। দিন শেষে এখন তার একটা কথাই মাথায় ঘুরপাক খায়। 22শে এপ্রিল 2013। মধ্যদুপুর, মোহনপুর গ্রাম তখন স্তব্ধ প্রায়। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জাকাল রোদ্দুরের মাঝে সে সময় একাকী মাঠে কাজ করছে তখন 12 বছর বয়সী কিশোর, যার নাম অরণ। ও বাদে ধান খেতে কেউই নেই। বিরান চারিপাশ, কড়া রোদে গা পুড়িয়ে অরণ কাজে ব্যস্ত তখন। এখন না কাজ করলে বিকালে তার পড়া হবে না। পড়া বাদ দিয়ে কাজে আসতে হবে। কাজ বাদ দিলে তার ঘরে খাবার জুটবে না। সে কথা মাথায় রেখেই শত যন্ত্রণা চেপে রেখে অরণ একা একাই কাজ করছে। পেটে ক্ষুধা, তীব্র ক্ষুধা চেপে রেখে আপনমনে কাজে ব্যস্ত। কাজও সমাপ্ত, ফেলে গেলে বাড়ি গেলে তার খাবার জুটবে না। বাবা কিছুতেই খেতে দেবেন না। সকালেও দেরিতে ঘুম থেকে ওঠার শাস্তিস্বরূপ বাবা খেতে দেননি। পরে অবশ্য মেঝো আপা তাকে চিঁড়ামুড়ি দিয়ে গিয়েছিল খানিকটা। কিন্তু এতটা খাটুনির পর অতটুকুতে কি আর পেট ভরে? যথাসময়ে আছরের আজান পড়তেই কাজ শেষ হলো অরণের। চটজলদি পুকুর থেকে হাত মুখ ধুয়ে সে ছুটল বাড়ির পথে। সারাটা দিন রোদে থেকে মাথা ঘুরছে। হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে একেবেঁকে। 20 মিনিটের পথ শেষে বাড়ি পৌঁছালো অরণ। ঘর ফাঁকা, উঠোনে কেউ নেই। পুরো বাড়িটাই কেমন গা ছমছমে নীরবতা। অরণের কেমন যেন লাগলো। ও ডাকলো হাঁক ছেড়ে, মা, মা। প্রতিক্রিয়াহীন। প্রত্যুত্তর করল না মা। কি আশ্চর্য! মা তো কখনো তার ডাকে না সাড়া দেননি। তবে আজ কি হলো? মা কি বাড়িতে নেই? এ সময় তো বাবা আসে। মা রত বাড়িতেই থাকার কথা। আর বোনেরাই বা কোথায়? অরণ দুরু দুরু বুকে পা ফেলল। ঘরের ভেতর প্রবেশ মাত্রই সামনে দৃশ্যমান হল মায়ের ক্ষতবিক্ষত লাশ। বিকেলের মরা রোদ এসে মায়ের রক্তাক্ত দেহের ওপর পড়েছে। অরণ কিংকর্তব্যবিমূঢ়। টের পেল কেউ তার গলা চেপে ধরে রয়েছে। বক্ষপিঞ্জরে খঞ্জন দিয়ে আঘাত করছে। ডুকরে কেঁদে উঠল অরণ। মুখ থুবড়ে পড়ে রইল ভূমিতে। হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গিয়ে কোলে নিল তার মাথা। গালে হাত দুটো আলতো করে রেখে সুধাল, মা, আমার মা, কি হয়েছে মা? তোমার গায়ে রক্ত কেন মা? মা কথা বলো না মা। স্কুলে একবার পালস রেট মাপা শিখিয়েছিল রেনু আপা অরণকে। অরণ তৎক্ষণাৎ মায়ের পালস রেট চেক করল। নাকের কাছে আঙুল দিয়ে শ্বাস পর্যবেক্ষণ করল। সবশেষে মায়ের শীতল বরফের মতো দেহটা তাকে বলে দিল নিষ্ঠ সত্যটা। কান্না বন্ধ হল তার। পাথরের মতো তাকিয়ে থাকাকালীন বলে উঠল, পড়াশোনা করে অনেক বড় মানুষ হয়ে তোমাকে নতুন শাড়ি কিনে দিব বলেছিলাম মা। তুমি নতুন শাড়ি পরবে না মা, আমি যে কম টাকা পাই। এর জন্য যে তুমি পেট ভরে ভাত খেতেও পারো না, তার জন্য কষ্ট পেয়ে চলে গেলে মা। আমার কত স্বপ্ন ছিল মা, একদিন অনেক টাকা ইনকাম করে তোমাকে পেট ভরে খাওয়া। তোমার সব কষ্ট দূর করব মা। তুমি আমাকে এই সুযোগটা দিলে না। মা মারে।
আমি আর কোনোদিনও তোমার কাছে বেশি ভাত খেতে চাওয়ার জন্য কান্না করব না মা। তুমি উঠো একটু, আমাকে একটু জড়িয়ে ধরো মা, আমি আর কিচ্ছু চাই না। উঠো না মা। অরণ বিলাপ বকছে, জোরে জোরে শ্বাস টানছে। তার ছোট্ট মনটা এত বড় চাপটা আর সামলাতে পারল না। ধপ করে মাটিতে চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল ও। সেদিন এভাবেই অরণের মা তাকে ছেড়ে চলে যায়। তাকে কে মা রল, এটা একটা রহস্যই রয়ে গেল কেবল। 12ই জুন 2030। ভেজা মাটি। কিছুক্ষণ পূর্বেই বৃষ্টিতে স্নান করেছে প্যারিস। আবহাওয়া শীতল। সমীরে তখন ছুটছে ভেজা মাটির সোদা গন্ধ। আকাশ সমদ্বৈতের মতো গাছগুলোকে সজীব দেখাচ্ছে বেশ। সাইকেলিং এর মাঝে মাঝে আশপাশটা সূক্ষ্ম চোখে পরখ করতে করতে এগোচ্ছে তিরু। সে প্রায় শহরের শেষ দিকে এসে গিয়েছে। এদিকটায় তেমন বাড়িঘর নেই বলা যায়। ঘন জঙ্গল, দৈত্যসম গাছপালার রাজত্ব চলে এখানটায়। অবসরে জঙ্গলে সময় কাটানোর ভারী ইচ্ছে ছিল তার। তাছাড়া সামনে তার বেশিরভাগ সময়ই এই জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে কাটবে, তাই আগে থেকে অভ্যাস করে নেওয়া ভালো নয় কি? নির্দিষ্ট স্থানে সাইকেল থামালো তিরু। কাঁধের ব্যাগটা ভূমিতে অবহেলায় ফেলে রেখে দুহাত দুই দিকে মেলে লম্বা শ্বাস টানল। কি শান্তি, কি সুখ যে মিশে রয়েছে প্রকৃতিতে। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, যার সৌন্দর্যে ডুবে থেকে আজীবন কাটিয়ে দেয়া যায়। সামনে রেস্ট্রিক্টেড এরিয়া সাইনবোর্ড ঝুলানো। ওদিকটায় একবার তাকিয়ে তিরু দৃষ্টি ফেরাল। অমনি চমকালো, ভীষণ বিড়বিড় করে আওড়াল। যার পিছু ছাড়াতে আমি ছন্নছাড়া হয়ে ঘুরি, তার সাথে বারবার কেন দেখা হয়ে যায় আমার। গড। অরণ মন দিয়ে ড্রাইভিং এ ব্যস্ত। খানিকটা দ্রুতই ড্রাইভ করছে। সন্ধ্যার পূর্বেই এ জায়গাটা পার হতে হবে। লোকমুখে শুনেছে এখানে বন্যপ্রাণীর বিস্তার বেশি। হুটহাট সামনে চলে আসে, মানুষের ওপর হা মলাও করে বসে। সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না এদের, কারণ এটাই তো তাদের বাসস্থান। এই সড়ক ব্যবহার শিথিল করা হয়েছে, তবুও অনেকে দ্রুত বাড়ি ফিরতে এই সড়ক ব্যবহার করে থাকে। পরে বিপদে পড়ে নিজেরাই। ফাঁকা সড়কে একাকী তিরুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষল অরণ। ঝুঁকে মাথায় বাড়ি খেল। মাথায় হাত বুলাতে বুলাতে চটজলদি নেমে এলো গাড়ি থেকে। বকের মতো লম্বা কদম ফেলে তিরুর নিকট পৌঁছে জিজ্ঞেস করল, তিরু, এখানে কি করছো? আরও একটা মাস, 7 মাসের মাঝে এখন 3 মাস পর দুজনের মুখোমুখি সাক্ষাৎ। এতদিন বলতে গেলে তিরু এদিক সেদিকে ঘুরে বেরিয়েছে। ফ্রান্স দেখা তার শেষ বললেই চলে। হাওয়া খেতে এসেছি, তিরু জবাব দিল। কপালে ভাঁজ ফেলে অরণ পুনরায় প্রশ্ন ছড়ে, হাওয়া খেতে এখানে আসার কি প্রয়োজন? এই জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ জায়গা তুমি জানো? চোখ দুটো বড় বড় করে তিরু শুধাল। ওহ, তাই নাকি? আপনি না বললে তো আমি জানতামই না। অত্যন্ত ধন্যবাদ আমায় এ বিষয়ে অবগত করার জন্য। হেয়ালি করো না তিরু, আমি কিন্তু সিরিয়াস। শীতল গলায় বলে উঠল অরণ। তিরু হাই তুলল, হ্যাঁ, আপনিই তো এখানে একমাত্র সিরিয়াস বান্দা যে সব জানেন। সবজান্তা পাবলিক আপনি। তিরুর হেয়ালিপোনা গায়ে বিঁধছিল অরণের। তবুও সে সহ্য করে নিল, দাঁত চেপে শীতল চোখে চেয়ে বলল, আসো তোমাকে ড্রপ করে দেই। তেতে উঠল তিরু, বলল, অন্ধ নাকি? আমার সাইকেল চোখে দেখেন না? একা এসেছি, একা যাব। ড্রপ করার কি আছে, যান এখান থেকে। শেষের কথাটা ধমকের সহিত বলে তিরু। তিরু, তুমি কি এখনো আমায় মাফ করতে পারোনি? সরি, আর কতবার বলবো? ফিরে চলো বাসায়, আমাদের বাড়িতে। সেই একই ডায়লগ, নতুন কিছু বলতে পারেন না আপনি।
এক কথা শতবার শুনতে শুনতে কান পচে যাচ্ছে আমার। তিতাকুটে বিরক্তিটা চেপে তিরু বলল, অরণ শান্ত তখনও। নিশ্চুপ অরণকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা বাড়ল তিরুর। ও হনহনিয়ে ছুটল জঙ্গলের ভেতর। পেছনে পেছনে ছুটল অরণ নিজেও। দুজন ছোটার মাঝে খেয়ালি করল না তারা রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করে ফেলেছে। তিরু প্লিজ ওদিকে যেও না। তিরু অরণ ওরা দুজন ছুটতে ছুটতে এসে পড়েছে অনেকটা দূরে। বেশিক্ষণ দৌড়ানোর ফলে পা ধরে এসেছে তিরু। ও থামল। হাঁটুতে দুহাত রেখে লম্বা কয়েক শ্বাস টানল। ততক্ষণে অরণও তার পিছু এসে দাঁড়িয়েছে। ক্লান্ত তিরুকে দেখে শুধাল, অযথাই ছুটলে, এখন কষ্ট তো নিজেই পাচ্ছ। তিরু কটমট দৃষ্টিতে তাকালো, বলল, আপনি যাননি এখনো। অসভ্য লোক। সানহ নেমেছে। বাতাবরণে আলোর পরিমাণ ক্ষীণ হয়ে এসেছে। অরণ চারপাশ দেখে আতঙ্কিত হল অন্তরালে। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু সঙ্গে যে তিরু। ঝগড়া করার টাইম না এখন তিরু। চলো এখান থেকে। সন্ধ্যা নেমেছে দেখেছ। তিরু স্বাভাবিক হল, চারপাশ পর্যবেক্ষণ করে অস্ফুটস্বরে বলে উঠল, ও মাই গড, আমরা তো রেস্ট্রিক্টেড এরিয়াতে এসে পড়েছি। গর্দব মেয়ে, জলদি ছুটো। তিরুর হাতটা শক্ত করে আঁকড়ে ধরল অরণ। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না তাদের। এখানে বিপদের উপদ্রবটা মূলত রাত নামলেই শুরু হয়। দূর হতে ডেকে উঠল বুনো শেয়াল। কোনো কিছু দ্রুত গতিতে ছুটে আসছে। গলা শুকিয়ে এলো অরণের। ও তাকালো তিরুর পানে। সব চিন্তা এখন এই মেয়েটার জন্য হচ্ছে তার। লহমায় দর্শন হল দুটো বুনো শেয়ালের। বিশাল দেহের অধিকারী শেয়াল দুটো ওদেরকে দেখা মাত্র ছোটার গতি শিথিল করে ফেলল। তিরু খামচে ধরল অরণের ঘর্মাক্ত শার্ট। আতঙ্কিত গলায় বলল, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। এখন আমরা মরে যাব অরণ। অরণ অভয় দিল, হুশ, কিচ্ছু হবে না, শান্ত হও, আই উইল সেভ ইউ। মরা গাছটা হতে ডাল ভেঙে নিল অরণ। প্রথমে শান্ত থেকে শেয়াল দুটোর গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা চালাল। শেয়াল দুটো আক্রমণাত্মক না হলে এদের আঘাত করবে না। তাহলে হিতে বিপরীত হবে। শেয়াল দুটো কিতক্ষণের মাঝেই ছুটে এলো ওদের কাছে। দুজন দুদিকে আক্রমণ করবে। অরণ প্রস্তুতি সমেত একটাকে আঘাত করে তিরুর পানে ছুটে যাওয়া শেয়ালটার মাথায় ডাল ছুঁড়ে দিল। একটা শেয়াল ফুটবল হলেও অন্যটা ছিল তেজি। অরণকে আক্রমণ করে বসল ওটা। ঘাড়ে ধারালো দাঁত দিয়ে কামড় বসাল। অরণ আর রয়তয়ে না দ করে উঠল। তিরু নির্বাক। শেয়াল তখন তার দ্বিতীয় আক্রমণ অরণের বাহুতে করেছে। পা দিয়ে দেহ জুড়ে আঁচড় কেটেছে। লহমায় অরণের সাদা শার্ট রোতে একাকার হয়ে শেষ। ও ব্যথাতুর কণ্ঠে চেঁচাল, তিরু যাও এখান থেকে, জলদি বের হও এই জঙ্গল থেকে। অরণকে তখনও শেয়ালটা আঘাত করে যাচ্ছে ক্রমাগত। তার মাঝে নিজের জন্য চিন্তা না করে অরণ তিরুকে ছুটে যেতে বলাটা তিরুর বুকে আঘাত করল। নির্বাক তার খোলস ছিঁড়ে ফেলে ও শক্ত হল। পায়ের কাছে পড়ে থাকা ডালটা নিয়ে এগিয়ে ও শেয়ালটাকে আঘাত করে বসল। কাজ হল। পাল্টা দ্বিতীয় আঘাত পেয়ে তেজি শেয়াল এবার কাত হয়েছে। তিরু চটজলদি অরণের কাছে পা গুটিয়ে বসে পড়ল। অরণ, অরণ। হুঁশ নেই অরণের। তীব্র যন্ত্রণা, অজ্ঞান হারিয়েছে সে। চলবে।